সো ওয়েলকাম বন্ধুরা, আমরা আবার একটা লাইভ টিউটোরিয়ালের এপিসোডে গাইজ চলে এসেছি। আর আজকের এপিসোডটা গাইজ যথেষ্ট স্পেশাল আছে। আর অলমোস্ট গাইজ আমাদের বাকি টিউটোরিয়ালগুলো গাইজ মাস্ট ফলো করার চেষ্টা করবে। আর এটা একটুখানি ডিফারেন্ট, কারণ প্রচুর জনই আমাকে বলে যে দাদা তোমার চ্যানেল যেহেতু একটা টিউটোরিয়াল, তাই তুমি স্টেপ বাই স্টেপ ওয়ার্ক দাও। এখন দেখো গাইজ, হ্যাঁ আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবে দেখবে প্রচুর ক্রিয়েটাররাই মানে শর্ট ভিডিও দেয়, মানে ফার্স্ট মোডে ভিডিও দেয় যাতে দেখতে সুবিধা হয় আর কম সময় যাতে জিনিসটা দেখা যায়। তো গাইস আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবে ওরকম স্টেপে স্টেপেই হয়ে থাকে। আমরা নর্মালি স্টেপে স্টেপে করার চেষ্টা করি, কিন্তু আমরা যথেষ্ট ফার্স্ট মোডে ভিডিও দিই। কিন্তু গাইস তাই জন্যই আমরা গাইস লাইভ টিউটোরিয়ালটা স্পেশালি এনেছি, কারণ এটা একটা লাইফ টাইম ভিডিও হয়। মানে যতটা সময় আমাদের লাগে আমরা তোমাকে গাইস স্টেপ বাই স্টেপ ততটাই দেখাবো, যাতে তোমরা স্টেপে স্টেপে আইডিয়া পাবে যে কাজটা কিভাবে হচ্ছে, কীরকম প্রসেসে হচ্ছে, তার সাথে কী মেটেরিয়াল লাগবে, তার সাথে সাথে আমরা কনসেপ্টটাকেও যথেষ্ট ভালো মতোভাবে ডিফাইন করব। যেটা নর্মালি ড্রয়িং স্কুলে তোমরা যারা যারা ড্রয়িং স্কুলে ড্রয়িং শেখো তারা যথেষ্ট পরিমাণে এগুলোর আইডিয়া পাবে। তো গাইজ দেখো, আমাদের চ্যানেলে গাইজ অলরেডি দেখে থাকবে যে আগের যে এপিসোডটা হয়েছে এপিসোড 9টা গাইজ মাস্ট ফলো করবে, কারণ এখন আমরা রিসেন্টলি দুর্গা পুজোর ওপর স্পেশালি কিছু কাজ করা শুরু করেছি। তো গাইজ এপিসোড 9-এর আগেও আমি কিছু সাবজেক্টিভ ড্রয়িং দিয়েছি। যদি তোমরা সাবজেক্টিভ ড্রয়িংয়ের কথা বলো তাহলে গাইজ সাবজেক্টিভ ড্রয়িং আর পোস্টার ওয়ার্ক কিন্তু যথেষ্ট ডিফারেন্ট। অনেকেই আমাকে মেসেজ করে দেখি হোয়াটসঅ্যাপে যে সাবজেক্টিভ ড্রয়িং আর পোস্টার ড্রয়িংয়ের মধ্যে কী সিমিলারিটি, কী ডিফারেন্স আছে, অনেকে আস্ক করে। দেখো, পোস্টার ড্রয়িং মানে হচ্ছে তুমি বেশ কিছু সিনারিওকে তুললে সেই সিনারিওগুলোকে তুমি ড্রয়িং করে একটা মানে মেন পেপারের ওপর কাজটা করলে, হতে পারে সেগুলো হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট তোমাকে মেসেজ শো করছে, তার সাথে সাথে তুমি যদি তাতে ক্যাপশন দাও তাহলে আরও ভালো মতোভাবে আইডেন্টিফাই হয় যে তুমি কি বলতে চেয়েছো আর তুমি কি ইনফরমেশান দিতে চেয়েছো। কিন্তু সাবজেক্টিভ ড্রয়িং টোটালি ডিফারেন্ট হয়। সাবজেক্টিভ ড্রয়িংয়ের মানে হচ্ছে যে তুমি একটা ক্যামেরায় তোলা ছবি, মানে তুমি সামনে যে সিনারিওটা দেখছো সেটার যে পুরোপুরি একটা ছবির মতোভাবে গাইজ তোমাকে ড্রয়িংটা করতে হবে। আর সাবজেক্টিভ ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু কম্পোজিশনটা খুব হাইলি ম্যাটার করে। তবে এমন নয় যে পোস্টার ওয়ার্কে কোনো কম্পোজিশন হয় না বলে, পোস্টার ওয়ার্কেও গাইজ কম্পোজিশন হয়। একটা মেন ফিগার সামনে রাখতে হয়, যেটা হয় অ্যাক্সিস বলে, সেটাকে গাইজ সামনে ধরে রাখতে হয়। তার আশেপাশে গাইজ আমরা আদার ইনফরমেশানকে দিই, একটা ইনফরমেশানকে আমরা লিডিং পজিশানে রাখি। তো এইভাবে গাইজ পোস্টার ওয়ার্কে কম্পোজিশন হয়। তার সাথে সাথে গাইজ সাবজেক্টিভ ড্রয়িংয়েরও কম্পোজিশন হয়। কোন ফিগারকে কোথায় বসাতে হবে, কোনটাকে সামনে রাখতে হবে, কোনটাকে পেছনে রাখতে হবে। জাস্ট যদি তুমি একটা কোনো ড্রয়িং ড্র করো যেখানে হয়তো 3টে ফিগার প্যারালালি রয়েছে, তাহলে কিন্তু ড্রয়িংটা দেখে তোমার অত মজা লাগবে না। তার জন্য গাইজ তোমাকে যথেষ্ট পরিমাণে কম্পোজিশনকে ফলো করতে হবে। তো গাইজ আমরা কম্পোজিশন নিয়ে অলমোস্ট আউটলাইন ভিডিওতে ডিসকাস করি। আর এই ড্রয়িংটার গাইজ আউটলাইন ভিডিও তোমরা আমার সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টে পেয়ে যাবে। তো গাইস এই স্পেশাল যদি একটুখানি আমরা টপিকটাকে নিয়ে ডিসকাস করি যে এই টপিকটা কি। দেখো গাইজ, আমরা দুর্গাপুজোর ওপর স্পেশালি অনেকগুলো টপিকের ওপরেই কাজ করছিলাম। আর তোমরা প্রচুরজন আমাকে বলেছো যে তোমাদের ফেসবুক বা আদার কম্পিটিশান, আদার ফিল্ডে যত কম্পিটিশান হয় সেখানে তোমরা প্রচুর পার্ট নিচ্ছ, আর তোমরা অনেক টপিক দিচ্ছ যেগুলো সেখানে ড্র করতে বলা হচ্ছে। তো আমি তাই জন্য গাইজ কিছু হয়তো এমন কিছু ওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি যেগুলো খুব ড্রয়িং করা খুব ইজি, অত বেশি কালার থাকবে না, অত বেশি মানে ফিগার থাকবে না, কিন্তু হ্যাঁ যথেষ্ট কালার করে অ্যাট্রাকটিভ মানে একটা কম্পোজিশন রেডি করলে তোমরা ইজিলি কিন্তু ইমপ্রুভ করতে পারবে, মানে কম্পিটিশানে ইজিলি গাইজ ওটাতে পার্ট নিতে পারবে। তোমাদের গাইজ টপিকটারও খুব ভালো মতোভাবে আইডিয়া হয়ে যাবে। তো সেগুলো নিয়ে গাইজ আমরা টিউটোরিয়ালেও ডিসকাস করছিলাম, মানে আমাদের যে আউটলাইন ড্রয়িংয়ের টিউটোরিয়াল হয় সেখানেও ডিসকাস করছিলাম। তো স্পেশালি গাইজ যদি আমি এই ড্রয়িংটাকে নিয়ে বলি, তো এটা হচ্ছে গাইজ দুর্গাপুজোর ধুনুচি নাচ। এখন গাইজ দুর্গাপুজো মানে কিন্তু অনেক সিন হয়ে থাকে, আর দুর্গাপুজোর ধুনুচি নাচ আমি বলবো যে যথেষ্ট পরিমাণে খুব ইজিয়েস্ট একটা পার্ট। মানে যদি তুমি দুর্গাপুজো বা দুর্গাপুজোর এরকম যদি কোনো সিন ড্রয়িং করো, তাহলে যদি তুমি এরকম ধুনুচি নিয়ে নাচছে না বা হয়তো ঢাক বাজছে না, এরকম যদি কোনো সিনই না করো তাহলে কিন্তু কোনো মানে হয় না। মানে জাস্ট মা দুর্গার সামনে রয়েছে আর কিছু লোক হয়তো সামনে নমস্কার করছে, সেটা কিন্তু অত ভালো কম্পোজিশন বলে মনে হবে না। বা হ্যাঁ, দুর্গাপূজা আরও ডিফারেন্ট সিন আছে, যেমন আরেকটা হচ্ছে বিজয়া দশমী। স্পেশালি গাইজ দুর্গাপূজার ওপর প্রত্যেকে ডিফারেন্ট ওয়ার্কের মধ্যে দুটো ওয়ার্কই খুব সিমিলার হয়। এক হচ্ছে আইদার তুমি বিজয়া দশমীর কাজ করো যেখানে সিঁদুর খেলা মানে হচ্ছে এরকম সিনারিও, অথবা তুমি এরকম ধুনুচি নাচ বা ঢাক বাজাচ্ছে এরকমভাবে গাইজ সিনারিও করো। তো গাইজ তবে আমি একটু বেশি রিকমেন্ড করবো যে সিঁদুর খেলাটার কাজ করতে। যদি কোথাও বলে যে বাঙালি ফেস্টিভ্যাল বা কোনো যদি দুর্গাপুজোর থিম যদি কোথাও ড্রয়িং করতে দেয়,
তাহলে আমি বলবো যে সিঁদুর খেলার ওয়ার্কটা যথেষ্ট বেশি প্রমিনেন্ট হয় আর আমি যথেষ্ট বেশি রেফার করব, কারণ ওটাতে যথেষ্ট ভালো মতোভাবে একটা কম্পোজিশনও দেওয়া হয় আর যথেষ্ট একটা ইমোশনাল একটা ব্যাপারও থাকে। তাই জন্য আমার মনে হয় যে ওই টপিকটা কাজ করা যথেষ্ট হেল্পফুল। কিন্তু তার মানে এটা নয় যে এই টপিকটা খারাপ বা এই টপিকটা অত ভালো না। হ্যাঁ গাইস, এই টপিকটাও ভালো। কোথাও যদি মেনশান করে দেয় যে ধুনোচি নাচ বা ঢাক বাজাচ্ছে এরকম কোনো সিনারিও, বা এরকম বলে দিল যে ঢাকের তালে কোমর দোলে, এরকম কোনো সিনারিও বলে দিল, তখন কিন্তু তোমাকে কিন্তু এইটাকে কিন্তু একটা খুব ভালো মতোভাবে কম্পোজিশন করতে হবে। তো এটাই গাইজ মোস্ট ইম্পর্টেন্ট, তাই জন্য গাইজ এই ওয়ার্কটা স্পেশালি করা। তো গাইজ এই ওয়ার্কটা আমি আউটলাইনেও বলছিলাম যে কীভাবে আমরা কম্পোজিশনটা করেছি, তো এখানে একটুখানি বলে দিই। তো আমরা গাইজ এখানে বেসিক্যালি একটা একটা লিডিং ফিগার গাইজ সামনে রাখবো, যেটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। তো গাইজ ফার্স্টে আমি কি করেছি, একটা সামনে বড় ফিগার রেখেছি। তো গাইজ এই ফিগার রাখা নিয়েও কিন্তু প্রচুর জনের দেখলাম প্রচুর কোয়েশ্চেন আছে আমাকে। যেমন লাস্ট আমরা যে টিউটোরিয়ালটা দিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছো, সেটা হচ্ছে গাইজ মা দুর্গার চক্ষুদান। তো সেটা যখন আমরা সাবমিট করেছিলাম, মানে আপলোড করেছিলাম তোমাদেরকে, ওই টপিকটার ওপরে অনেকে বলছিল যে কম্পিটিশানে এরকম ড্রয়িং করতে দিয়েছে, যেটা বলেছিল কুমোরটুলির, কিছুজন বলছিল কুমোরটুলির দৃশ্য, কিছুজন আবার বলছিল যে মহালয়ার দৃশ্য বা মহালয়া একটা ওপর স্পেশাল কি সাবজেক্টিভ ড্রয়িং করা যেতে পারে, কারণ ওখানে কিন্তু স্ট্রিক্টলি বলেছে পোস্টার ড্রয়িং করা চলবে না, তোমাকে কোনো থিম ওয়ার্ক করতে হবে বা একটা সাবজেক্টিভ ওয়ার্ক করতে হবে। তো তার জন্য গাইজ আমার মনে হয়েছিল যে মহালয়ার দৃশ্য বলতে গেলে আমাকে মা দুর্গার চক্ষুদানটাই মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমরা যদি গুগলে সার্চ করো তাহলেও তোমরা দেখতে পাবে যে মা দুর্গার চক্ষুদান প্রচুর জন কিন্তু মানে প্রচুর এরকম ছবি আসবে। এবার গাইজ দেখো, মা দুর্গার চক্ষুদান যদি তুমি বলো তাহলে এমনি একটা মা দুর্গার ফেস করে দিলে আর তাতে একটা চোখ আঁকা হচ্ছে, সেটা করলে কিন্তু ভালো কম্পোজিশন আসবে না। বা যদি তুমি কোনো কম্পিটিশানে পার্ট নাও, সেখানে দেখতে পাবে কিন্তু প্রচুর জন এই সেম ওয়ার্কটাই করে থাকে, কিন্তু আমাকে একটুখানি আলাদা রকমভাবে করতে হবে। তাই জন্য আমি করেছিলাম কি পুরো কুমোরটুলির পুরো সিনটাকেই গাইজ আমি তুলে ধরেছিলাম। তো তোমরা যদি এই ওয়ার্কটা দেখো বা ওর যদি টিউটোরিয়ালটা দেখো, তোমরা লাইভ টিউটোরিয়ালের প্লেলিস্টেই পেয়ে যাবে গাইজ। আমাদের প্রিভিয়াস যে এপিসোডটা ছিল এপিসোড 9-এ, ওতে গাইজ তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে কীভাবে আমরা কালার করেছিলাম। আর গাইজ আমি ওই ওয়ার্কটা পুরো 2 আওয়ারের মধ্যে কমপ্লিট করেছিলাম। মানে অ্যাজ এ কম্পিটিশান যেগুলো হয়ে থাকে, মানে অফলাইন যদি কম্পিটিশান বলো, মানে ধরো ড্রয়িং এক্সাম বলো ফাইনান্সের, তো ওখানে তোমাকে 2 আওয়ার টাইম দেয় ওয়াটার কালারের জন্য। আর তোমাকে কীভাবে কাজটা করতে হবে, কোথায় কখন কালার দিতে হবে যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়, কোথায় আগে কালার দেওয়া শুরু করতে হবে, তো সেইগুলোকে নিয়ে গাইজ ডিটেলসে ওখানে আমরা ডিসকাস করেছিলাম। তো ওই টিউটোরিয়ালটা গাইজ দেখতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি লাইভ টিউটোরিয়ালটা ফলো করো তাহলে গাইজ অনেক কিছু ছোটো ছোটো আইডিয়া পাওয়া যাবে যে কোথা দিয়ে কাজ আগে শুরু করা দরকার। কারণ আমরা অনেক সময় কী করি, ডিফারেন্ট জায়গা দিয়ে কাজ শুরু করি আর লাস্টে মানে ব্যালেন্স করতে পারি না যে কোথায় কালার ডার্ক হবে, কোথায় কালার লাইট হবে। সেইগুলো নিয়ে কিন্তু আমাদের প্রচুর মানে কনফিউশন থাকে যে ব্যাকগ্রাউন্ডে লাইট কালার করব না ব্যাকগ্রাউন্ডে ডার্ক কালার করব। তো এটা নিয়ে গাইজ প্রচুর জনের কনফিউশন থাকে। তো সেইগুলো গাইজ দূর করা খুব দরকার। আর তাতে কিন্তু একটা ড্রয়িংয়ের কিন্তু অ্যাট্রাকশান কিন্তু ডিপেন্ড করে যে ব্যাকগ্রাউন্ডের কালার কীরকম করলে বা সামনের যে মেন যে কম্পোজিশন আছে বা মেন যে অ্যাক্সিস আছে তার কালার কীরকম করলে গাইজ কাজটা প্রচুর প্রমিনেন্ট হবে। তো গাইজ লাস্ট এপিসোডেই আমাকে অনেকে কোয়েশ্চেন বলছিল যে দাদা তুমি যে ওই ওয়ার্কটা করেছো ওখানে তো মাত্র একটা ফিগার ছিল, মানে একজনই যে আর্টিস্ট যে চোখ আঁকছে, আরেকটা ছিল দুর্গা ঠাকুর। তো গাইজ দুর্গা ঠাকুর আর ওই আর্টিস্ট ওটাকে করতেই গাইজ যথেষ্ট টাইম লাগবে। আর হ্যাঁ, আমাকে অনেকে বলছিল যে ওটাতে তো মাত্র 2টোই ফিগার আছে, ওটা তো বেশি টাইম লাগার দরকার না আর ওটা খুব সিম্পল হয়ে যাবে। কিন্তু যদি কোনো ড্রয়িংয়ে ধরো মোর দেন 1 ফিগার থাকে, বা ধরো 3-4টে ফিগার থাকে, তখন কিভাবে ড্রয়িংটা তাড়াতাড়িতে কমপ্লিট করবো, কারণ ওখানে সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রত্যেকটা ফিগারেই কিন্তু ডিটেলসে কাজ করতে হবে। তো আমাকে অনেকেই দেখলাম 1-2জন আমাকে মেসেজ করে এটা নিয়ে ডিসকাস বলছিল যে আরও ফিগার দিয়ে কোনো সাবজেক্টিভ ড্রয়িং দিতে দুর্গাপুজো রিলেটেড। তো গাইজ দেখো, ফার্স্ট অফ অল তো বলি যে দুর্গাপুজোর ওপর যখন তুমি কোনো ওয়ার্ক করছো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফিগার দিতেই হবে। যেমন ধরো আমি এই টপিকটাই অ্যাজ এ এক্সাম্পল, তাই জন্যই তোমাদেরকে এরকম লাইভ টিউটোরিয়ালে এই ওয়ার্কটা নিয়ে ডিসকাশন করা। যে এখানে যদি গাইজ তুমি দেখো, নর্মালি আমি যদি টপিকটাকে আগে যদি ডিসকাশন করি তাহলে গাইজ দুর্গাপুজোর ধুনোচি নাচ, এখানে কী জিনিস তোমার থাকতে পারে আমি গাইজ পুরো মানে একদম বেসিক থেকে তোমাকে গাইজ ডিসকাশন করবো যে একটা টপিক যখন তোমাকে দিল, তোমাকে কী জিনিস ডিফাইন করতে হবে, কী জিনিস শো করতে হবে, তাহলে তোমার টপিকটা আরও ভালো মতো জাস্টিফাইড হবে। তো ফার্স্টে তো যখন তোমাকে দুর্গাপুজোর ধুনোচি নাচ বলছেই, তখন তোমাকে একটা এমন ফিগার
বানাতে হবে যে ধুনুচি নাচ নাচছে। এবার গাইজ দেখো ধুনুচি নাচ নাচছে যেমন, তখন তোমাকে ফিগারটা অনেক রকম পজিশান হতে পারে। যেমন ধরো তুমি হয়তো অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবে যে প্রচুরজন দু হাতে দুটো মানে ধুনুচি নিয়ে ডান্স করে, কেউ আবার মুখে নিয়ে ডান্স করে, মানে মুখে ধুনুচি নিয়ে ডান্স করে। তো এরকম গাইজ প্রচুর পোজ আছে, কিন্তু তুমি গাইজ যথেষ্ট সিম্পল একটা পোজ ড্রয়িং করার চেষ্টা করবে, কারণ যখন তুমি কোনো কম্পিটিশানে পার্ট নিচ্ছ তোমাকে কিন্তু মানে পুরো ফোকাস রাখতে হবে যে একদম যেন ভুল না হয়। কারণ অনেক সময় কী হয় যে আমরা কোনো আননোন পোজের হয়তো ড্রয়িং করতে গেলে আমাদের ধরো হাতের পশ্চার হয়তো বেঁকে যায়, বা হাতটা কীরকম হবে কিছু বুঝতে পারছি না, বা অনেক সময় সোশ্যাল মিডিয়া এমন এমন কিছু ছবি দেখে তার সাথে কম্পোজিশন করে সাইডে ফিগার কীরকম বসাবো, তখন আমাদের গাইজ কোনো আইডিয়া থাকে না। তাই জন্য গাইজ খুবই সিম্পল একটা পশ্চার সবসময় মেনটেন করা দরকার বা এক্সপেরিমেন্ট করা দরকার, যেটা আমরা খুব ইজিলি ড্রয়িং করতে পারবো। কারণ গাইজ যদি আমি যদি এই মানে এই পুরো টপিকটা যদি ধরো ফাইন আর্টসের ড্রয়িং এক্সামের ক্ষেত্রে বলি, সেখানে তো তোমাকে বসে সামনে করতে হয়, বা যদি তুমি কোনো অফলাইন কম্পিটিশানে বাই এনি চান্স যদি পার্ট নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে বসে কিন্তু ওখানে কাজটা করতে হবে। তাহলে তুমি ভাবার চেষ্টা করো যে তখন যদি তুমি একটা কমপ্লেক্স টাইপের যদি একটা পজিশানের ওপর যদি কাজ করো, তাহলে কিন্তু যথেষ্ট টাফ হয়ে যাবে। মানে তুমি তখন বুঝতে পারবে না যে কীরকম ড্রয়িং করবা, তখন কিন্তু তোমার ফিগারের পশ্চার কিন্তু পুরো বেঁকে টেরে যাবে। তাই জন্য গাইজ খুব সিম্পলভাবে একটা গাইজ টপিকের ওপর আইডিয়া করো, বা খুব সিম্পলভাবে যখন তুমি টপিকটা তুলছো, তো তুমি যে হিউম্যানের যে পশ্চার, যে ফিগারের যে পশ্চারটা, সেটা খুব সিম্পলভাবে গাইজ কাজটা করার চেষ্টা করবে। তো গাইজ সিম্পল কীরকম হতে পারে, মানে সিম্পল বলতে গেলে একটা মহিলা বলতে পারো, বা তুমি হয়তো একটা মহিলা ফিগার করতে পারো, বা একটা তুমি মেল ফিগার করতে পারো, একজন লোকের ফিগারই করতে পারো। সে হয়তো মুখে একটুখানি হাসি নিয়ে রয়েছে, তার সাথে এক হাতে একটা ধুনুচি নিয়ে মানে উপরের দিকে তুলে রেখেছে, আর তার সাথে আরেকটা হাত কোমরে। মানে যদি তুমি এরকম সিনটা করো, মানে কোমরে হাত দিয়ে রয়েছে, তাহলে কিন্তু তুমি ইজিলি বোঝাতে পারো যে সে ডান্স করছে। এবার ধরো একটা পা হয়তো ভাঁজ করে সামনের দিকে এগিয়ে রেখেছে। তো এইভাবে গাইজ তোমাকে ফিগারের পজিশানটা, তোমাকে মানে ফিগারের পশ্চারটা কিন্তু খুব ভালো মতোভাবে বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু তুমি কাজটা করতে পারবে। আর তোমাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে যদি তুমি একটা সামনে যদি একটা খুব ভালো মতোভাবে যদি একটা ফিগার বানিয়ে নিতে পারো না, তারপরে তুমি ব্যাকগ্রাউন্ডে যা ফিগার দেবে তোমার কিন্তু খুব ইজিলি ট্যাকেল হয়ে যাবে। এবার গাইস এখানে একটা কথা আসি, যে অনেকে কি করে যে একসাথে অনেকগুলো মানে দুটো তিনটে ফিগারকে ধরো সামনে ডান্স করছে এরকম দেখিয়ে দেয়, মানে প্রচুরজন এরকম করে থাকে। কিন্তু আমি বলবো যে তাতে কি হয়, যে যখন তুমি একসাথে অনেকগুলো ফিগারকে তুমি সামনে রেখে দিচ্ছ, তখন কিন্তু পরে কিন্তু কালার করতে প্রচুর সমস্যা হবে। তখন তোমাকে কিন্তু বাকি ফিগারগুলোকে যখন তুমি কালার করবে, তখন কিন্তু প্রচুর মানে টাইম লেগে যাবে কালার করতে, কারণ তুমি প্রত্যেকটা ফিগারকে কিন্তু সামনে একটা আরেকটার সাথে রিলেটেড করে দিয়েছো। তাই আমি বলবো যে এরকম ওয়ার্ক কখনোই করবে না, তাহলে কারণ আমি আলটিমেটলি বলবো যে কম্পিটিশানে কখনো এরকম ওয়ার্ক করবে না, কারণ কম্পিটিশানে যদি তুমি এরকম ওয়ার্ক করো না, তাহলে কিন্তু প্রচুর অসুবিধা হয়ে যাবে। কারণ তুমি স্বাভাবিক ব্যাপার ভাবো যে তোমার কম্পিটিশান হচ্ছে 2 আওয়ারে, তুমি হয়তো ড্রয়িং করে শেষ করলেই 15 মিনিটসে, তারপরে যখন তুমি মানে ফিগার ধরো 4টে ফিগারকে এমনই দিলে 4টেই হয়তো সামনাসামনি রয়েছে, তো সেক্ষেত্রে তুমি যখন 4টেকে কালার করবে, কালার করে যথেষ্ট ডিটেলসে কাজ করবে, তখন কিন্তু অনেক সময় লেগে যাবে। একটা ফিগার করতে অলমোস্ট দেখতে পাবে যে 20-25 মিনিটস অনেক সময় লেগে যায়, যে শুকিয়ে গেল তারপর আবার কালার দিলে। তো তখন তো আমাদের প্রচুর অসুবিধা হয় যে কোথায় কখন কালার করব সেটার আইডিয়া করতে পারি না, তো তখন কিন্তু প্রচুর প্রবলেম হয়। তাই জন্য আমি বলবো যে যখন তুমি কোনো টপিক পাবে, শুরুতেই গাইজ তোমাকে একটা অ্যাক্সিসে গাইজ একটা মানে কম্পোজিশনে তোমাকে গাইজ মেন একটা ফিগার তোমাকে পিক করে নিতে হবে, যে ফিগারটাই গাইজ তুমি একদম লিডিং রাখবে, মানে ওটাই গাইজ তোমার পুরো পেজের পুরো ভরাট হয়ে একটা সামনের দিকে থাকবে। এরপরে গাইজ কী করবে, তোমাকে এবার কিন্তু কম্পোজিশনটাকে ব্যালেন্স করতে হবে। মানে তুমি সামনে একটা মেন ফিগার দিয়েছো, বা তাকে ব্যালেন্স করার জন্য তোমাকে তার চারপাশে কিছু ফিগার দিতে হবে। সেই ফিগারগুলোকে গাইজ তুমি পেছনে রাখার চেষ্টা করবে। নর্মালি গাইজ আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা অনেক সময় হয়তো এই যে মানে যারা ফটো শ্যুট করে তাদের হয়তো দেখে থাকবে যে যখন তারা ফটো তোলে, তখন একটা ফিগার দেবে খুবই প্রমিনেন্ট, মানে সামনে একজনের হয়তো খুব প্রমিনেন্ট মানে ফটোটা ওঠে, আর তার ব্যাকগ্রাউন্ডে যারা থাকে তারা হয়তো ব্লার এফেক্ট হয়ে যায়, বা হয়তো একটু হেজি টাইপের হয়ে যায়। তো এটা আমি গাইজ বলতে চেয়েছি যে তোমার কম্পোজিশনে একটা ফিগার মানে মেন থাকবে, যেটা ডিটেলিং থাকবে, আর পাশের ব্যাকগ্রাউন্ডে যে ফিগারগুলো থাকবে সেগুলো খুব ফেড থাকবে, বা বলতে পারো তারা ব্যালেন্স করছে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে। তো এইভাবে গাইজ যদি তুমি কাজটা করো, তাহলে কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগবে।
তো এবার যদি আমরা এই টপিকে আসি, তো এখানে গাইজ দেখতেই পেয়েছি আমি আউটলাইনটা কী দিয়েছিলাম, মানে আউটলাইন করার পর আমরা কী জিনিস এখানে রেখেছিলাম। তো সামনেই গাইজ আমি একটা ফিগারকে করে দিয়েছিলাম, যেটা আমি যেমন বললামই যে দুর্গাপুজোর যে ধুনুচি নাচ হচ্ছে, তো এরকম একটা ডান্স করছে, একটা মহিলাকে রেখেছিলাম। কারণ মহিলাকে রাখলে কী হয়, খুব ভালো মতো মানে একটা বলতে পারো একটা আলাদাই ফিলিং থাকে মানে ড্রয়িংটার মধ্যে, যে একজন মহিলা ডান্স করছে। তো তারপরে গাইজ তার পেছনে একটা আরেকটা ফিগার আমরা করেছিলাম, যে আরেকজন হয়তো ধুতি পাঞ্জাবি পরে ডান্স করছে। তো এরকম গাইজ সিনারিও করেছিলাম। তার সাথে ওই সাইডে আমি আরেকজন ঢাকিকে করেছিলাম, যে ঢাক বাজাচ্ছে। তো একটু আমি পেছন করে করেছিলাম। তারপর এই লোকটার সাইডেও আমি আরেকটা ফিগার দিয়ে দিয়েছিলাম, কারণ দেখো যেখানে দুর্গাপুজো হচ্ছে সেখানে প্রচুর ভিড় হয়। এবার গাইজ যদি তুমি ড্রয়িংটাকে যদি তুমি ভালোভাবে দেখো, তাহলে কিন্তু অলমোস্ট কিন্তু পুরো পোর্শন কিন্তু ভরাট হয়ে গেছে। মানে আমি এমনভাবে ড্রয়িংটা করেছি, পুরো দেখতেই পাচ্ছ যে সামনে যে কম্পোজিশনের যে মেন যে ফিগারটা, যে মহিলার যে পুরো ফিগারের যে পশ্চারটা, সেটা কিন্তু পুরো আমার পেজটাকে কিন্তু ধরে নিয়েছে। এতে সুবিধা কী হবে, যখন তুমি কালার করবে ওটাতে কিন্তু যথেষ্ট ভালো মতো ডিটেলস করার চান্স পাবে। কারণ যেহেতু ফিগারটা বড়, তুমি খুব ভালো মতোভাবে কালার করতে পারবে। আর ব্যাকগ্রাউন্ডের ফিগারগুলো যেমন ধরো ধীরে ধীরে দেখছো ছোট হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আরও ভালো মতোভাবে এটা কিন্তু মানে ডিটেলস অতটা বেশি দরকার পড়বে না। আর কীভাবে কালার করব সেটা তো তোমরা স্টেপে স্টেপে দেখতেই পাবে। তারপরে যেমন ধরো আমি এখানে পেছনে একটা দুর্গা ঠাকুরের মানে মূর্তি করে দিয়েছি, কারণ যেহেতু দুর্গাপূজা হচ্ছে তো সেই সিনারিওটাকেও আমাকে দেখাতে হবে। তো একটা প্যান্ডেল মতো এরকম একটা সিন করে দিয়েছি, যে পেছনে পুজো হচ্ছে। তো এবার গাইস ওখানে যে পুরোহিতের এবার যে পুরোহিত দেখাতে হবে তার কোনো মানে নেই, কারণ তুমি মেন ফিগার মানে তুমি সামনে যে মেন যে তুমি যে কম্পোজিশনে যে ফিগারটা রেখেছো ওটাই কিন্তু গাইস মোস্ট ইম্পর্টেন্ট। তো তুমি ওটা যখন করেই দিয়েছো, তো তোমার পেছনে তো আর ফিগার তোমার দেখার দরকার নেই যে পেছনে আদৌ পুরোহিত আছে কি নেই বা আরও মানুষ আছে কি নেই। তো তোমাকে অত কিছু তো করার দরকার নেই। তুমি ফিগারগুলো যেভাবে এক এক জায়গায় যেভাবে গাইস তুমি পজিশানে বসিয়েছো, তাতে কিন্তু গাইস তোমার অলমোস্ট কিন্তু পুরো পেজটা ভরাট হয়ে যাচ্ছে। আর আমরা এটা মানে শুরুতে অনেকেই বুঝতে পারি না যে একটা ড্রয়িংকে মানে একটা যখন যে কোনো ড্রয়িং হোক, ধরো সাবজেক্টিভ ড্রয়িংয়ের ক্ষেত্রেই কীভাবে একটা পুরো মানে জিনিসকে কীভাবে আমি রেডি করবো। কারণ তোমার যে পেজটা রয়েছে তোমাকে কিন্তু পুরোপুরি মানে এই মাইন্ডে রাখতে হবে যে আমাকে পুরোপুরিভাবে পেজটাকে গাইস ভরাট করতে হবে। মানে অনেকে কি করে দেখবে যে পেজের মধ্যে যখন ড্রয়িং করে একটা ফিগার এখানে রয়েছে, তো তার পরের ফিগারটা অনেকটা দূরে রয়েছে, তো মাঝখানে একটা গ্যাপ চলে যায়। এবার গাইস ওই গ্যাপটা তোমাকে ফিল করতে হবে, কারণ যখন তুমি একটা দুর্গাপুজোর সিন করছো সেখানে কিন্তু মিডিলে কোথাও ফাঁকা জায়গা থাকে না, মানে আরও হয়তো লোকজন রয়েছে, তো তোমাকে কিন্তু সেই জিনিসটা বোঝাতে হবে। এবার যখন তুমি মিডিলে আরেকটা লক্ষ্যে ঢোকাচ্ছ তখন কিন্তু তোমার কালার করতেও বুঝতে পারছো যে কতটা টাইম লাগতে পারে, তখন তোমাকে আরও বেশি ডিটেলস করতে হবে। তখন মনে হবে জানো যে ওরে বাবা, মানে একটা ড্রয়িংয়ের মধ্যে এত ফিগার হয়ে গেছে, তো প্রচুর তো সময় লেগে যাবে, মানে তখন ফিগার ড্রয়িং করতেই টাইম লেগে যাবে, কালার করা তো অনেক পরের ব্যাপার। তো সেটা কিন্তু কখনো ভাববে না। তাই জন্য আমি বলবো যে সবসময় একটা ফিগারকে সামনে রাখবে যেটা অলমোস্ট পুরো পেপারটাকে মানে যতটা পরিমাণ জুড়ে থাকতে পারে যাতে সেটা যাতে জুড়তে পারে। তার সাথে সাথে তুমি পেছনে আরও কিছু ফিগার দিলে। এবার গাইস দেখো অনেকেই আমাকে যেটা বলছিল যে তুমি আরও কিছু ফিগারওয়ালা ড্রয়িং করো। তো গাইস যদি তুমি এই ছবিটাকে যদি ভালো মতোভাবে দেখো, তো এখানে তো আমি 4টে ফিগার তো রেখেইছি। তো হ্যাঁ, কেউ যদি বলে যে এখানে ফিগার কম দেওয়া হয়েছে, সেটা কিন্তু একদমই নয়। মানে অ্যাকচুয়ালি কিন্তু যারা জাজ হয় তারা দেখবে অনেক সময় মানে আমি অনেক কম্পিটিশানে দেখেছি যে যেখানে লেখা আছে যে মিনিমাম নাকি 4টে মানুষের ফিগার দিতেই হবে, এরকম মানে লেখা থাকে। তো ঠিক আছে, আমি কিন্তু এখানে 4টে ফিগারই দিয়েছি, কিন্তু গাইস এখানে গাইস যদি তুমি ভালো মতো মানে বুদ্ধি দিয়ে যদি এটাকে ভালো মতোভাবে রিয়েলাইজ করো, তাহলে তুমি দেখো তুমি কিন্তু এখানে মাত্র একটাই ফিগার দিয়েছো যেটা তোমার গাইস সামনে রয়েছে, আর 3টে ফিগার কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়েছে। এবার গাইস দেখো কোয়েশ্চেন আসছে যে দাদা তুমি তো বললে যে যখন তুমি ফিগার দিচ্ছই তখন মানে সমস্ত ফিগারকে ডিটেলসে কাজ করতে হবে, তাহলে তো এই 4টে ফিগার প্রত্যেকটা ফিগারকে ডিটেলসে কাজ করতে তো প্রচুর সময় লেগে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তো গাইস ফার্স্টে এবার গাইস আমরা আসছি হচ্ছে আমাদের ড্রয়িং ভিডিওতে। তো গাইস এবার গাইস আমাদের এই কালারের পোর্শনটা ভালো মতোভাবে দেখো। তো প্রথমেই গাইস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে কম্পোজিশনের যে মেন যে আমরা যে ফিগারটা রেখেছিলাম ওই ফিগারটা গাইস ফার্স্টে তোমাকে স্টাডি করতে হবে, মানে ফার্স্টে ওটার গাইস কালার করতে হবে। তো ওটার যদি তুমি কালার করো তাহলে কিন্তু তুমি ব্যাকগ্রাউন্ডের বাকিটাতে কীভাবে কালার করতে হবে সেটার গাইস ধীরে ধীরে আইডিয়া পেয়ে যাবে। এবার গাইস আমি একটুখানি
বলি, যদি তুমি সিজন মানে এপিসোড যদি 9-এর যদি ভিডিওটা দেখো, তাহলে ওখানে দেখে থাকবে যে আমরা ব্যাকগ্রাউন্ডে আগে কালার করেছিলাম। এখানে যখন তুমি দেখছো, এখানে দেখতে পাচ্ছ যে আমি আগে কম্পোজিশনের যে মেন ফিগার সেটাতে আগে কালার করছি। এখানে গাইস কী ডিফারেন্স, অনেকের কোয়েশ্চেন আসতেই পারে, যারা হয়তো আগের ভিডিওটা খুব ভালো মতোভাবে লক্ষ্য করেছো তারা আমাকে আস্ক করবে যে এখানে তাহলে আমরা কেন এরকমভাবে কালার করছি, কেন ব্যাকগ্রাউন্ডে কালার করছি না। তো এখানে গাইস আমি একটা অ্যান্সার খুব সিম্পল দেবো। ফার্স্ট অফ অল তো গাইস বলি যে আগের ড্রয়িংটার সাথে এই ড্রয়িংটা কিন্তু অনেক ডিফারেন্ট আছে। আগের ড্রয়িংটা যদি তুমি দেখো, তাহলে হ্যাঁ ওখানেও কম্পোজিশনে ওখানে একটা মেন ফিগার ছিল, এখানেও মেন ফিগার আছে, কিন্তু আগের ড্রয়িংটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যথেষ্ট পরিমাণে আমি ডার্ক করেছিলাম। কারণ নর্মালি ওখানে একটা সিনই আলাদা ছিল, ওখানে যে কুমোরটুলির যে সিনটা দেখিয়েছিলাম তার জন্য গাইস আমাকে ব্যাকগ্রাউন্ডটা যথেষ্ট পরিমাণে ডার্ক করতে হয়েছিল। আর তখন আমি বলেছিলাম, মানে আমি আগের এপিসোডটা, তাই জন্য আমি বলবো যে ভয়েসটা প্রত্যেকটা পার্টে ভালো মতোভাবে ফলো করার চেষ্টা করবে। আমি ওখানে বলেছিলাম যে যখন তুমি ব্যাকগ্রাউন্ডকে ডার্ক করছো, তখন কিন্তু তোমার সামনের যে ওভারঅল যে মানে ফিগার বা বলতে পারো যে ওভারঅল যে কম্পোজিশনটা আছে সেটাকে কিন্তু যথেষ্ট লাইট করতে হবে। কারণ সেটাকেও যদি তুমি ডার্ক করে দাও তাহলে কিন্তু মানে চোখে ভালো মতোভাবে রিয়েলাইজ হবে না, মানে কাজটা তোমাকে লাইট ডার্ক ভাবে কিন্তু ভালো মতোভাবে কাজটা করতে হবে। তাই জন্য তোমাকে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেক্ষেত্রে যখন তুমি ডার্ক করছো, তখন তোমাকে গাইস সামনের পোর্শনটা যথেষ্ট পরিমাণে লাইট রাখতে হবে। তো তখন গাইস তার জন্য আমরা করেছিলাম কি, আগে ডার্ক পোর্শনটা কালার করে দিয়েছিলাম, তারপরে গাইস আমরা এসে সামনের দিকটাকে গাইস আমরা লাইট করে কালারিং করেছিলাম, যেখানে আমরা আগের এপিসোডে করেছিলাম। ওই জন্য গাইস আমরা তারপরে দুর্গা ঠাকুরের কালারিং করেছিলাম, যাতে কী হয় যে ওই ডার্ক লাইটটা যাতে ইজিলি আমরা যাতে আইডিয়া করতে পারি। কারণ যখন পেছনটা ডার্ক থাকবে তখন আমি বুঝতে পারবো যে কতটা সামনেটা লাইট রাখলে আমাদের চোখে ঠিকঠাক মতোভাবে লাগবে। তো সেটা গাইস আমরা তখন রিয়েলাইজ করতে পেরেছি। আদারওয়াইজ গাইস যদি আমরা পেছনটা ডার্ক না করতাম, তখন সেক্ষেত্রে মনে হতো যে সামনেরটাই প্রচুর শেড দিয়ে আমরা ডার্ক করে দিয়েছি। এই জন্যে এটাই গাইস সমস্ত খুব একটা মানে কী হয়, আমাদের সমস্যার সৃষ্টি হয় যখন আমরা দেখতে পাই যে ধরো সামনে মানে চারপাশে ধরো হোয়াইট রয়েছে। আমরা যখন দেখি যে চারপাশে হোয়াইট রয়েছে, তখন আমরা সামনের যে কাজটা করছি সেটাতে একটু বেশি শেড দিয়ে দিই, মানে ধরো বর্ডারিং করা বা মানে চারপাশ দিয়ে শেডিংটা প্রচুর পড়ে যায়। তাতে কী হয় যে ধীরে ধীরে যেন মনে হয় যে ওটাই ডার্ক হয়ে গেছে। তখন আমাকে করতে হবে কি, ব্যাকগ্রাউন্ড তখন লাইট করতে হবে। তো সেটা একটা খুব বড় কারণ, তখন আমরা ধীরে ধীরে হয়তো আইডিয়া পেয়ে যাই। কিন্তু যখন তুমি আগে থাকতে বুঝে যাচ্ছ যে আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করতে হবে, তো তখন গাইজ আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা আগে করা খুব দরকার। এবার গাইজ যদি আমি এই ড্রয়িংটার ক্ষেত্রে আসি, এখানে গাইজ আমি আগেই বলে দিই যে আমাদের মানে মাইন্ডেই আছে, মানে আমি অ্যাটলিস্ট একটুখানি তো মানে ইম্যাজিন তো করেই নেব যে আমি কোথায় কী কালার দেবো। তো এখানে গাইজ আমাদের ইম্যাজিনেশান এরকমই আছে যে আমি মানে আমার ইমাজিনেশান এরকমই আছে যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে যথেষ্ট পরিমাণে লাইট রাখার চেষ্টা করবো, মানে কিছু কিছু জায়গায় আমরা লাইট রাখার চেষ্টা করব। তো তার জন্যে গাইস আমি আগে কম্পোজিশানকে কালার করা শুরু করেছি। তো কম্পোজিশানটা দেখতেই পাচ্ছ যথেষ্ট লাইট করেই কালারিং করছি। তো এরপরে গাইস আমরা শেডিং দেব। তো এখানে গাইস আমরা বেশিরভাগই 2 স্টেপ প্রসেসটা ফলো করে থাকি। তোমরা অনেক কিছু কিছু এপিসোডে দেখতে পাবে যে আমরা 2 স্টেপ প্রসেসও ফলো করব, যে আগে লাইট কালার দিয়ে দেবো মানে পুরো জায়গাটায়, তারপর ডার্ক কালার দেবো। কিন্তু এখানে আমি অলমোস্ট এক একটা ফিগারের ওপর গাইস কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছ আমরা আগে তো কম্পোজিশানকেই শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ আমরা অ্যাকর্ডিং কম্পোজিশনের ওপর গাইস 2 স্টেপ প্রসেসটা লাগিয়েছি। মানে ফার্স্টে তোমরা দেখেছো যে এখানে আমরা স্কিনের যে পোর্শনটা মানে হাত মুখ, তো এই জায়গাগুলোকে গাইস আমরা লাইট করে কালার করেছি। আর আই হোপ তোমরা গাইস পুরো এপিসোড মানে টিউটোরিয়ালের ওপর ফার্স্ট পোর্শনটা দেখেছো যে কীভাবে আমরা গাইস ফেসের কালারিংটা করেছি। তো ফেসের কালারিংয়ের জন্য গাইস ফার্স্টে আমরা ইয়েলো অকারটাকে ইউজ করেছি, ইয়েলো অকার, তার সাথে সাথে ব্রাউন পোর্শন মিক্সড করেছি, করে গাইস মুখের জায়গাটা গাইস শেড করেছি। কীভাবে আমরা গালের পোর্শন করেছি ওইখানটা আই হোপ তোমরা মানে ব্রাশের স্ট্রোকটা বুঝতে পেরেছো। গাইজ ব্রাশের স্ট্রোকটা ফলো করার চেষ্টা করবে, কারণ ওটাই গাইজ মেন ইম্পর্টেন্ট। আদারওয়াইজ গাইজ এই ভিডিওটা নর্মালি খুব সিম্পল ফাস্ট মোডেও করা যেত, দেয়ার নো ডাউট, কিন্তু গাইজ তোমাকে ওই শেডিং পোর্শনটা বুঝতে হবে। খুব সিম্পলভাবে গাইজ কাজ করব, বেশি যে কালার মিক্সিং হবে তা কিন্তু কিছুই নয়, যেহেতু আমরা খুব তাড়াতাড়িতে কাজটা করব তাই খুব সিম্পলভাবে গাইজ কালার মিক্সিং করব। তো এখানে গাইজ দেখতেই পেয়েছো আমরা ফেসটাকে, তারপরে গাইজ আমরা সেকেন্ড স্ট্রোকটা দিচ্ছি, মানে
সেকেন্ড স্টেপ করছি, আর সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদেরকে একটা শেডিং করতে হবে। তো গাইস শেডিং করার জন্য আমরা আবার গাইস ওখানে ব্রাউন কালারটা ইউজ করছি, আর ব্রাউন কালারের সাথে সাথে একটুখানি ইয়েলো আকারকে মিক্স করলে কি একটা ব্রাউনটা একটুখানি লাইট হয়ে যায়, সেক্ষেত্রে আরও ভালো মতো অ্যাট্রাকটিভ হয় কাজটা করতে। আর আমি সবসময় বলি যে শেড দেওয়ার সময় কী করে ব্রাশটাকে একটুখানি হালকা করে জলে ভিজিয়ে নিয়ে একটা মানে কাপড় রাখবে, তাতে ড্রাই করে নেবে ব্রাশটাকে, তারপরে গাইস ওইখানটা যখন র্যাপ করবে মানে ওই শেডের ওই ডার্ক কালারের ওপর ঘষবে, তাহলে গাইস ওটা খুব ইজিলি কিন্তু আগের কালারের সাথে একটা খুব হালকা একটা লেয়ার মতো মিক্সিং হয়ে যাবে, সেটা খুব একটা অ্যাট্রাকটিভ লাগে, যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগে। আর সেইটাই গাইস আমি এখানে ওভারঅল দেখতে পাচ্ছ করার চেষ্টা করছি। তো এখানে গাইস আমরা স্টেপে স্টেপে কাজটা করছি, তোমরা ডিটেলসে কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। তো ভালো মতোভাবে দেখো আমরা কিভাবে করছি। তো এখানে আমাদের অলমোস্ট দেখতে পাচ্ছ সামনের ফিগারটা গাইস এখন রেডি করতে হবে। আর গাইস আমি বলে দিই যে সামনের ফিগারটা যদি একবার হয়ে যায় না, তাহলে বেশি সময় লাগবে না গাইস এই ড্রয়িংটাকে মানে স্ট্যান্ড করতে। কারণ দেখো সামনের ফিগারটা হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডের যে ফিগারগুলো থাকবে আমরা কি করব, সামনের ফিগারটা একটু ডিটেলসে কাজ করব। কারণ আমি বললামই যে একটা কম্পোজিশনের যদি সামনের ফিগারটা যদি তুমি ডিটেলসে কাজ করো না, তাহলে যে তোমার ছবিটা দেখবে তার কাছে কিন্তু খুব মানে খুব সিম্পল কাজটা লাগবে, আর তার সাথে সাথে তার চোখে কিন্তু খুব ভালো মতোভাবে অ্যাট্রাক্টও করবে। কারণ তুমি ব্যাকগ্রাউন্ডটাকে খুব সিম্পলভাবে কালার করলে, বেশি শেড দিলে না, খুব লাইটভাবে কাজটা রাখলে, আর সামনের দিকটাকে একটুখানি শেড দিয়ে ডার্ক, মানে আমি ডার্ক বলছি না, জাস্ট একটুখানি শেড দিয়ে দিয়ে কাজটাকে একটুখানি এমনভাবে করলে যে সামনেরটাকে অ্যাট্রাক্ট করছে, মানে তোমার ওভারঅল ড্রয়িংটা দেখার সাথে সাথেই গাইজ তোমার সামনের যে ফিগারটা থাকবে সেটাকে মানে আমাদের চোখটাকে মানে অ্যাট্রাক্ট করে দেবে। তো এরকমভাবে গাইজ কাজটা করলে মানে সামনেরটাকে একটুখানি ডিটেলসে করার চেষ্টা করবে। তো আমাদের অলমোস্ট আমি চেষ্টা করছি যে সামনের ফিগারটাকে 30 মিনিটের মধ্যে শেষ করতে, কারণ 30 মিনিটের মধ্যে যদি আমরা শেষ করি তাহলে বাকি কাজটা আমরা চেষ্টা করব 1 আওয়ারের মধ্যে শেষ করতে। আর বাকি কাজটা কিন্তু করতে আমাদের বেশি সময় লাগবে না, যথেষ্ট তাড়াতাড়িতে অন্তত ফার্স্ট স্টেপের মধ্যেই কাজটা মানে ফিগারগুলোকে রেডি করার চেষ্টা করব। কারণ আমাদের কাছে থাকবে হচ্ছে মাত্র 3টে ফিগার, তারপরে অবশ্য ব্যাকগ্রাউন্ড তো আছেই, ব্যাকগ্রাউন্ডে দুর্গা ঠাকুরের ফেসটা রয়েছে, ওটাকেও গাইস কালার করতে হবে, তার সাথে ব্যাকগ্রাউন্ডে এমন কিছু কালার মিক্সিং করতে হবে যাতে পুরো পজিশানটা যাতে খুব স্টেপে স্টেপে যাতে কাজটা খুব ব্রাইডাল লাগে আর খুব অ্যাট্রাকটিভ লাগে। তো তার আগে গাইস আমরা আগে সামনের পোর্শনটা তো রেডি করি। তো সামনের পোর্শনটা দেখতে পাচ্ছ খুব স্টেপে স্টেপেই করছি। আর এখানে গাইস আমি প্যালেটটাকে শো করলাম না, কারণ প্যালেটটা শো করলে কী হয় প্রচুর সময় লেগে যায়, আর প্যালেটটা রাখলে কী হয় আমার হাতে অনেক সময় রং লেগে যায়, তাই জন্য আমি প্যালেটটাকে শো করছি না। কিন্তু হ্যাঁ, ড্রয়িংটাকে গাইস সামনে দেখিয়ে গাইস কাজটা করছি, মানে প্রত্যেকটা জায়গায় দেখাচ্ছি আর তোমরা ইজিলি আইডিয়া পাও। আর যেহেতু ধরে ধরে করছি তোমরা একটু তো আইডিয়া পেয়েই যাবে কীভাবে গাইস কোথায় কোন কালারটা ইউজ হচ্ছি। তো এখানে গাইস সিম্পল, যদি তুমি ধুনোচির কালারটা দেখো তাহলে ওখানে ব্রাউন কালারকে ইউজ করেছি। প্রথমে আমরা যখন স্টেপ করেছিলাম তখন আমরা লাইট করে ব্রাউন কালারটা দিয়েছিলাম, তারপরে আমরা ডার্ক করে দিয়েছি। এবার যে ধুনোচির ওপরের যে ওই ধুনোর যে পোর্শনটা ওই জায়গাটা করার জন্য গাইজ আমরা একটুখানি ইয়েলো আকার তার উপরে একটুখানি ব্রাউন দিয়ে মিক্স করেছি, তার সাথে সাথে আমরা একটুখানি রেড কালারটা ইউজ করেছি, কারণ এই যে আগুনের যেই ফুলকিগুলো থাকে না ওইগুলোকে দেখানোর জন্য একটুখানি জাস্ট রেড জায়গায় কালার করেছি। এনিওয়ে গাইস এবার একটুখানি ডিসকাশন করি বুক নিয়ে। আমরা নর্মালি আদার এপিসোডগুলো যদি তোমরা দেখো তাহলে আমরা দেখে থাকবে যে আমরা ওয়াটার কালারের ওপর কিছু বুক রেফারেন্স করেছি। তো সিম্পল গাইস আমি সবসময় বলি যে যারা ওয়াটার কালার স্টার্টিংয়ে শিখবে তাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সিনারি ওয়ার্ক করা। তো তার জন্য তোমরা সিনারি ডিফারেন্ট অনেক দেখবে পাবলিশার্সে ডিফারেন্ট সিনারির বুক পাওয়া যায়, কারণ সিনারির বুকগুলোতে কী হয় কালার মিক্সিংয়ের প্রচুর ভালো আইডিয়া থাকে, কীভাবে গাছের কালার মিক্সিং হয়, পাহাড়ের, তারপর আকাশের কালার মিক্সিং, খুব সিম্পল গাইস কাজ থাকে, ওইগুলোকে গাইস রেডি করলে ইজিলি গাইস তোমাদের ওয়াটার কালারে মানে স্ট্রোকগুলো ইজিলি মানে প্র্যাকটিস হয়ে যায়। তো ডিফারেন্ট গাইজ সিনারির বুকগুলোকে ফলো করতে পারো, কিন্তু গাইজ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের কিন্তু কম্পোজিশন প্র্যাকটিস করা। কারণ গাইজ দেখো তুমি সিনারি নর্মালি প্র্যাকটিস করে তুমি কালারের আইডিয়া পেয়ে যাবে, কোথায় কালার মিক্সিং করবে, কোথায় লাইট, কোথায় ডার্ক কাজ করবে। কিন্তু যখন তুমি কম্পিটিশানে পার্ট নেবে ওখানে কিন্তু তোমাকে সাবজেক্টিভ ড্রয়িং করতে হবে, আর তার জন্য গাইজ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে ডিফারেন্ট টপিকের ওপর কিন্তু এক্সপেরিমেন্ট করতে হবে, কোন টপিকের কোন মানে ফিগার বসাতে হবে, কীরকম ফিগার ড্র করতে হবে, কীরকম কম্পোজিশন রেডি করতে হবে, সেইগুলোর ওপর কিন্তু মেন মানে ফোকাস করতে হবে। তাই জন্য আমি সবসময় হোলি চাইল্ড পাবলিকেশনের বুকগুলোকে রেফার করি। হোলি চাইল্ড পাবলিকেশনে এরও প্রচুর বুক আছে, তাই ওখানে গাইজ তোমরা সিম্পল আইডিয়া পেয়ে যাবে, ওগুলো গাইজ ফলো করলে তোমরা অনেক টপিকের আইডিয়া পাবে। কিন্তু হ্যাঁ আমি দেখি যে ওখানে এখন যা
মানে টপিক আসে, মানে কম্পিটিশান বলো, তারপর ফাইন আর্টসের এক্সাম বলো 7th ইয়ার 8th ইয়ারে, তাতে একটু যেন বেশি আলাদা লেভেলের, মানে ওরা প্রচুর কমপ্লিকেটেড করে দেয়, মানে এক একটা টপিক এমন এমন দেয় যথেষ্ট বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তো তার জন্য আমরাও নিজেদের চ্যানেলেও কিছু না কিছু টপিকের ওপরে এক্সপেরিমেন্ট করি যে কীরকম টপিক করা যেতে পারে, এই মানে ডিফারেন্ট ডিফারেন্ট থিমের ওপর কীরকম ড্রয়িং করা যেতে পারে, কীরকম কম্পোজিশন করা যেতে পারে, কীরকম ফিগার পজিশন দেওয়া যেতে পারে। তো সেগুলো আমরাও ট্রাই নিই। তো আমাদের চ্যানেলেও সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টেও তোমরা একটা দুটো প্রচুর ওয়ার্ক তোমরা পেয়ে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট টপিকের ওপরে। তো এবার গাইজ আমরা যদি এই ওয়ার্কে দেখি, তো এই ওয়ার্কটা আমরা যথেষ্ট পরিমাণে কমপ্লিট করে দিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের সামনের ফিগারটা অলমোস্ট হয়ে গেছে। তো আমরা গাইজ এখানে লাল পাড় সাদা শাড়ির ওপরে একটা মিক্সিং করেছি, মানে একটা কম্বিনেশন করেছি। কারণ তোমরা দেখে থাকবে যে দুর্গাপুজোর ক্ষেত্রে প্রচুর, দুর্গাপুজোতে বেসিক্যালি দেখবে যে অনেকেই লাল পাড় সাদা শাড়িটা পরে থাকে। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা নর্মালি বিজয়া দশমী বা দশমীর দিনকেই ওই রকম দিনেই লাল পাড় সাদা শাড়ি প্রচুরজন পরে থাকে। তবে এমন নয়, অষ্টমীর দিনেও, অষ্টমীতে যখন পুজো হয় তখনও প্রচুরজন কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরেই দুর্গাপুজোতে আসে, সেখানে পুজো দেয়। তো তা আমি ভাবলাম যে দুর্গাপুজো যেহেতু নর্মালি দেখবে দুর্গাপুজোর নামটার সাথে না, মানে দুর্গাপুজো মানে ওভারঅল থিমের সাথে না লাল পাড় সাদা শাড়ির একটা স্পেশালি বোধহয় কোনো কানেকশান রয়েছে। মানে লাল পাড় সাদা শাড়ি দেখলে যেন মনে হয় যে হ্যাঁ, দুর্গাপুজোর কোনো একটা যেন ফিলিং মতো লাগে। তো তাই জন্যে গাইস এখানে আমরা লাল পাড় সাদা শাড়ির মানে এই রকম মানে সিনারিওটা করেছি, তার সাথে লাল ব্লাউজও রয়েছে। তো এইভাবে গাইস আমরা সিনটা করেছি। তো গাইস খুব সিম্পলভাবে গাইস শেড দিয়েছি। আই হোপ তোমরা খুব ইজিলি আইডিয়া পেয়েছো। তো ফার্স্টে তো আমরা যে পাড়ের পোর্শনটা দেখতে পাবে, মানে শাড়ির যে পার্টটা, ওখানে গাইস আমরা রেড দিয়ে কাজ করেছিলাম, ইন্ডিয়ান রেডটা দিয়ে। কিছু কিছু জায়গা দেখতে পেয়েছো সাদা সাদা রেখে দিয়েছি, জাস্ট বিকজ ওই লাইটের রিফ্লেক্টের জন্য। জাস্ট সাদা রাখলে কী হয়, যথেষ্ট ভালো মতো একটা মানে অ্যাট্রাকটিভ লুক লাগে, একটা হাইলাইটেড পার্ট লাগে, তাই জন্য জাস্ট কিছু কিছু জায়গায় সাদা রেখেছি। তার উপরে আমরা একটুখানি ইন্ডিয়ান রেড আর ব্রাউনকে মিক্স করে একটু ডার্ক করে তার উপরে একটা শেড দিয়েছি। তার সাথে সাথে কিছু কিছু জায়গায় হালকা করে একটুখানি ব্ল্যাক সাথে শেড দিয়েছি জাস্ট। আর শাড়ির যে ভাঁজগুলো সেগুলোকেও গাইস খুব ডিটেলসে কাজটা করেছি। বেশি কিন্তু আমরা মানে প্রচুর যে ভাঁজ করতে হবে তা একদমই নয়, খুব সিম্পল, মানে যেহেতু সাদা শাড়ি তাই একদম হালকা করে গাইস ব্ল্যাকটাকে জল দিয়ে মানে হালকা করে গাইস কাজটা করেছি। আর হ্যাঁ, সাদা জায়গাটা রাখার চেষ্টা করবে, কারণ এরপর যখন ব্যাকগ্রাউন্ডটা হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু এটা আরও বেশি ব্রাইডাল হবে। তো তাই জন্য গাইজ কাজটা খুবই সিম্পলভাবে আর খুবই লাইটভাবেই করেছি। কিন্তু হ্যাঁ, সামনের কম্পোজিশনটা করে রাখলাম, কারণ গাইজ যেহেতু সামনের ফিগারটাই মেন। আর ধরো দেখা গেল যে ওভারঅল সমস্ত কিছু করার পর যখন তুমি সামনেরটা করছো তখন টাইমই পাচ্ছ না, তখন কিন্তু প্রচুর সমস্যা হয়ে যাবে। কারণ গাইজ দেখো, সামনের ওয়ার্কটা যদি তুমি প্রমিনেন্টভাবে একটু যদি ডিটেলস দিয়ে করো না, তাহলে যথেষ্ট বেশি মানে ওভারঅল টপিকটা করতে কিন্তু, টপিকটাকে রেডি করতে কিন্তু বেশি সময় লাগবে না। তাই জন্য আমার মনে হয় যে সামনের ফিগারটা যথেষ্ট ভালো ডিটেলসে গাইজ আমাদের করতে হবে। তো তাই জন্য গাইজ তোমরা, আই হোপ তোমরা ইজিলি আইডিয়া পেয়ে গেছো যে সামনের ফিগারটা আমরা কীভাবে করেছি, কীভাবে প্রত্যেকটা জায়গা হাত, চোখ, মুখ, তারপর মাথার পোর্শনটা কালার করার সময় গাইজ আমরা কিছু জায়গা অরেঞ্জ কালারকে ইউজ করেছি, জাস্ট বিকজ ওই মানে অনেকে মাথায় কালার করে তো সেইটা জাস্ট লাইটে রিফ্লেক্ট হচ্ছে। তো ব্রাউনিশ হেয়ারের জায়গাটা আমরা করেছি, তার সাথে ব্ল্যাক দিয়ে শেড করেছি। তো ওভারঅল গাইজ কাজটাকে খুবই সিম্পলভাবে করেছি। হোপ তোমরা আইডিয়া পেয়েছো যে কীভাবে জাস্ট সিম্পলভাবে জাস্ট কালার মিক্সিং করে কীভাবে কাজটা করা যায়। আর এটা করতে যায় প্রচুর যে সময় লাগছে তা নয়, অনেকে কী করে কম্পিটিশানের ড্রয়িং করার জন্য প্রায় 2 দিন 3 দিন 4 দিন লাগিয়ে দেয়। হ্যাঁ, একদিনে হয়ে যাবে, ডিপেন্ড করছে যদি তুমি একটা 2 আওয়ার টাইম বের করতে পারো। তবে গাইজ আমি ম্যাক্সিমামই বলি যে বেশিরভাগ ক্ষেত্রে মানে সময় অত দেবে না, মানে যদি পারো তাহলে টাইম ডিভাইড করে গাইজ কাজটা করবে। টাইম ডিভাইড করে কাজটা করলে যথেষ্ট বেশি ইমপ্রুভমেন্ট কাজ হয়। মানে কী হয় যে তোমার বোর ফিল কম লাগে, কারণ এরকম ওয়ার্কের ক্ষেত্রে না একভাবে কাজটা করতে করতে আমাদের নিজেদের বোর ফিল হয়। তাই জন্য আমি বলবো যে যদি তোমরা টাইমটাকে ডিভাইড করে গাইজ কাজটা করো তাহলে যথেষ্ট বেশি কাজটার ওপর প্রমিনেন্ট আর কাজটার ওপর মাইন্ডটাও ফ্রেশ থাকে, তখন কাজটা করতেও যথেষ্ট ভালো লাগে। তো তাই জন্য টাইমটাকে ব্রেক করে কাজটা করলে যথেষ্ট বেশি ইমপ্রুভ হয় কাজটা। তো এইভাবে গাইজ আমরা কাজটা করছি। এবার গাইজ দেখো আমরা ব্যাকগ্রাউন্ডে কীরকম করলাম। তো দুটো ফিগারকে আমরা একসাথেই টানার চেষ্টা করছি। তো ফার্স্ট স্টেপ আমরা দুটো ফিগারে দিয়েছি, খুব সিম্পলভাবে কালার করেছি। যেমন ওখানে দেখতে পাচ্ছ ওই লোকটার আমরা
মানে ইয়েলো অকার দিয়ে আমরা ফার্স্টে ফেসটা করেছি, হাতের পোর্শনটা করেছি, পাটা করেছি, ঢোলটাকে আমরা ব্রাউন দিয়ে দিয়ে করেছি। তারপরে গাইস আমরা এই দিকে চলে এসেছি, এদিকের গাইস এই ফিগারটা করছি। তো গাইস এই দুটো ফিগার এই তিনটে ফিগারেরই গাইস শেডিংটা দেখার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি গাইস এখানে শেডিংটাই কিন্তু যথেষ্ট বেশি ডিফারেন্ট আছে। মানে সামনের যে ফিগারটা তাতে যত বেশি মানে ডিটেলসে কাজটা করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডের ফিগারে কিন্তু আমরা অত বেশি ডিটেলস দেবো না, যথেষ্ট বেশি লাইটভাবে কাজটা করব। এইভাবে এই সামনের ফিগারটা দেখতে পাচ্ছ যথেষ্ট বেশি ব্ল্যাক কালারটা ইউজ করে মানে হাইলাইটেড করা হয়েছে, বর্ডারিং করা হয়েছে। কিন্তু পেছনের ফিগারগুলো যখন আমরা শেড দেব তখন কিন্তু বেশি যে মানে কালার ইউজ করব বা বেশি যে আমরা ব্ল্যাক দিয়ে বর্ডার করব তা কিন্তু একদমই না। খুব সিম্পলভাবে গাইজ ব্রাউন কালারটাকে ইউজ করে করে গাইজ আমরা ডিটেলসে কাজ করব। হ্যাঁ, চুলের পোর্শনটা তো ব্ল্যাক দিতেই হবে, কিন্তু হ্যাঁ গাইস আমরা খুব সিম্পলভাবে গাইস কালারটা টানবো, কারণ যেহেতু ওটা পেছনে রয়েছে তো ওরকম বলতেই পারো যে ছবি তোলার যে আমি এক্সাম্পলটা দিলাম যে ব্লার এফেক্ট হচ্ছে, তো ওই ব্যাপারটা গাইস আমাদেরকে এখানে বোঝাতে হবে। তো এখানে গাইস দেখো আমরা মানে খুবই সিম্পলভাবে কালারিং করছি। এখন আমরা ইয়েলো আকার দেওয়া হয়েছিল মানে ফেসের কাজটা, তার উপরে আমরা একটুখানি ব্রাউন দিয়ে দিয়ে মিক্সিং করছি। তো গাইস খুবই সিম্পলভাবে কাজটা হবে। নর্মালি যারা কম্পিটিশানের জন্য বলছিলেই যে এরকম দুর্গাপুজোর ধুনোচি নাচ তার উপর কাজ করতে, তো সেটার ওপর তাই জন্য খুব সিম্পলভাবে গাইস কাজটা করেছি। এখানে গাইস আমি সবসময় বলবো যে এখানে ফিগার প্রচুর দেওয়া যায়। আমি নিজে যখন একটা কাজ করি তারপর মনে হয় যে এটাতে আরও বেশি ফিগার দেওয়া যেত। যেমন আমি দুর্গাপুজোর ধুনোচি না লাস্ট যে আমরা এপিসোডটা করেছিলাম যেটা এপিসোড 9-এ, মানে যেটা ওই মা দুর্গার চক্ষুদান, তাতেও আমি গাইস বলছিলাম যে ওই ওয়ার্কটাতেও কিন্তু আরও বেশি ফিগার দেওয়া যেতে পারতো। হয়তো কেউ হয়তো ছবি তুলছে, অনেকে দেখতে পাবে যে কুমোরটুলিতে গিয়ে ছবি তোলে, ডিফারেন্ট ডিফারেন্ট ফটোগ্রাফাররা গিয়ে ছবি তোলে, মানে কীভাবে মূর্তি আঁকা হচ্ছে, মানে কাজ করা হচ্ছে সেগুলো। তো আমি ওখানেও কিন্তু সিনটা আনতে পারতাম, কিন্তু হ্যাঁ ওটাতে প্রচুর সময় লাগতে পারে, মানে ওইগুলো আরও বেশি ডিটেলসে কাজ করতে অনেক বেশি সময় লাগতে পারে। আমরা এটাকে যেহেতু একটা কম্পিটিশানের মধ্যে টাইমে প্রিপেয়ার করছি, আর যেহেতু এটা একটা লাইভ টিউটোরিয়াল হচ্ছে, তো তাই জন্য গাইস আমাদেরকে কম টাইমের মধ্যে কাজটা শেষ করতে হবে। আর অলমোস্ট আমরা 1 hour 30 minutes মধ্যে কাজটা শেষ করেছিলাম। তো আজকেরটা গাইস আমরা আরও কম টাইমে করার চেষ্টা করবো, কারণ আগের বারেরটাই কিন্তু ফিগার কম ছিল, মানে একটাই ফিগার ছিল, কিন্তু এটাতে কিন্তু ফিগার বেশি আছে। কিন্তু তাও আমরা এই ওয়ার্কটা যথেষ্ট বেশি কম টাইমে করার চেষ্টা করব, কারণ যদি গাইজ তোমরা একটু ভালো মতোভাবে দেখো তাহলে গাইজ এই ড্রয়িংটাই কিন্তু ডিটেলিং কিন্তু যথেষ্ট কম আছে। যদি তোমরা আগেরটার সাথে কম্পেয়ার করো তাহলে ওখানে কিন্তু মেন ফিগার যে আর্টিস্ট ছিল তাকে আমরা যথেষ্ট ডিটেলসে কাজ করি, তার সাথে সাথে দুর্গা ঠাকুরটাকে ডিটেলসে কাজ করেছি। তারপরে গাইজ সামনে যে সিংহটা ছিল, তারপর যে ব্যাকগ্রাউন্ডটা, যেখানে ব্যাকগ্রাউন্ডের যে কালার মিক্সিংটা, ওটাও যথেষ্ট আমাকে গাইজ ডিটেলসে কাজটা দিতে হয়েছিল। তো তাই জন্য ওটাতে কিন্তু যথেষ্ট বেশি সময় লেগেছিলো, আর অলমোস্ট বলতে পারো যে বোধহয় 45 মিনিট এরকম বোধহয় টাইম লেগে গেছিলো বোধহয় ব্যাকগ্রাউন্ডটা কালারিং করতে। তো এখানে গাইজ সেক্ষেত্রে আমরা 30 মিনিটের মধ্যে দেখতে পেয়েছি আমরা সামনের যে মেন যে কম্পোজিশন, মানে যে মেন যে লিডিং যে ফিগার, সেটাকে গাইজ শেষ করেছি। তারপরে গাইজ আমরা ব্যাকগ্রাউন্ডে এই জায়গায় এসেছি। এবার গাইজ আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ফিগারগুলো আছে সেইগুলোকে গাইজ শেড দেবো, আর এগুলো আমরা পুরোপুরি চেষ্টা করছি অলমোস্ট 1 hour মধ্যে শেষ করতে। কারণ যদি আমরা ওভারঅল সমস্ত ফিগার নিয়ে যদি আমরা 1 hour কাজটা শেষ করতে পারি তাহলে গাইজ মানে ব্যাকগ্রাউন্ডে কালারিং করতে কিন্তু বেশি সময় লাগবে না। ব্যাকগ্রাউন্ডটা গাইজ খুব সিম্পলভাবে কালারিং করব, কারণ আমি স্টার্টিংয়েই বলছিলাম যে সামনের যে কম্পোজিশনটা যদি একটুখানি ডিটেলসে কাজ দিই তাহলে গাইজ ব্যাকগ্রাউন্ডটা আমাকে যথেষ্ট বেশি লাইট করে কাজ দিতে হবে, আর তাতে বেশি ডিটেলস না দিলেও চলবে, মানে সেখানে আরও বেশি ডিটেলস না রাখলেও চলবে। আর এইটা মানে এটা এমনই একটা ড্রয়িং না, এটাতে মানে আমি তোমরা দেখতে পাবে আমি এখানে বেশি ডিটেলস দেবো না, জাস্ট একটু কালার মিক্সিং করে গাইজ কাজটাকে কমপ্লিটভাবে শেষ করব। তো কীভাবে কাজটা শেষ করব সেটার জন্য তো তোমাদেরকে পুরোটা ভালো মতোভাবে দেখতেই হবে। তো আমরা দেখতেই পাচ্ছি এখন অলমোস্ট একটা ফিগারকে নিয়ে এখনও পড়ে আছি, মানে এই পেছনের ওই ঢাকিটাকে নিয়ে কাজ করে যাচ্ছি। তো একটু তো আমাকে ডিটেলস করতেই হবে, যেমন ধরো ধুতির ভাঁজগুলো, তার সাথে সাথে যে ঢোলটা রয়েছে সেই ঢোলটাকে একটুখানি শেড দিতে হবে। তো একটুখানি জাস্ট ডিটেলসে কাজ করছি, কিন্তু হ্যাঁ আমরা বেশিও করবো না। আমি বলছিলামই যে আমরা যথেষ্ট বেশি লাইট করে কাজটা করবো গাইজ, আমরা যথেষ্ট লাইট করে কাজটা দেবো, কারণ যেহেতু অনেকটাই পেছনে রয়েছে, তো তার জন্য গাইজ আমরা যথেষ্ট লাইট করে কাজটা করব। তো এখানে গাইজ দেখো আমরা কিভাবে এটাকে করার চেষ্টা করছি, আমরা স্টেপে স্টেপেই গাইজ কাজটা এগোচ্ছি।
তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই আমাদের হয়ে গেছে। আমি জাস্ট এই ধুতির ভাঁজগুলোকে একটুখানি জাস্ট হাইলাইটেড করার চেষ্টা করছি, যদি না বোঝা যায়, কারণ অনেক সময় বোঝা নাও যেতে পারে। যখন কালারটা শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর যেন মনে হবে যে কালারটা লাইট হয়ে গেছে, তাই জন্য একটুখানি ডার্ক করে করার চেষ্টা করছি। এবার গাইজ একটুখানি ঢোলটাকে একটুখানি ডিজাইন করে দিই, কারণ স্বাভাবিক ব্যাপার ঢোলে অনেক সময় দেখবে ডিজাইন বানানো থাকে। আই মিন এটা ঢাক, হ্যাঁ এটা ঢাক, আচ্ছা ঢাকই তো, হ্যাঁ এটাকে ঢাকি বলে। এনিওয়ে তো ঢাকটাকে ডিজাইন করছি। তো ঢাকের ওপরে ধর তোমরা যেরকম ইচ্ছে ডিজাইন করতে পারো, আমি যথেষ্ট সিম্পলিয়েস্ট ডিজাইন করছি, যেটা খুবই সিম্পল হয়। এরকমভাবে কিছু লাইন টেনে টেনে জাস্ট ডিজাইন করে দিচ্ছি, এটা খুবই সিম্পলভাবে কাজটা করতে, ইজিলি যাতে কাজটা করা যায়। তো তার জন্য গাইজ আমরা খুবই সিম্পলভাবে দেখতে পাচ্ছি এরকমভাবে ডিজাইন করে দিচ্ছি। গ্রিন কালারটা এখন ইউজ করেছি, এখন আমরা গ্রিন কালারটা দিয়ে ডিজাইন করব। তারপরে আমরা ওই দিকগুলোকে অন্য কালার দেব। তো ফার্স্টে আমরা এখানটা গ্রিন কালার দিয়ে একটুখানি ডিটেলস করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আমরা যা ইচ্ছে যা কিছু, আমার সেরকমভাবে কোনো মাইন্ডে কিছু আসছে না জাস্ট ডিজাইন করার, তার জন্য আমি কিছু জাস্ট এরকম কিছু প্যাটার্ন ড্র করে দিয়েছি। তারপরে মিডিলে আমরা একটুখানি ব্রাউন দিয়ে কিছু প্যাটার্ন জাস্ট ড্র করেছি, আর কিছুই না। সেরকমভাবে আমার মাথায় কোনো আইডিয়া নেই যে কী আঁকতে হবে বা কিছু, মানে কী ডিজাইন করতে হবে। জাস্ট একটুখানি জাস্ট কিছু প্যাটার্ন ড্র করছি, ব্যাস তাহলেই হবে। তো এরকমভাবে গাইজ প্যাটার্নগুলোকে কমপ্লিট করছি, দেখতে পাচ্ছ। হালকা 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 করে করে গাইজ কিছু কিছু প্যাটার্ন দিয়েছি, জাস্ট একটু রাউন্ড রাউন্ড করে করে গাইজ কিছু প্যাটার্ন দিচ্ছি। তো এইভাবে গাইজ আমরা ওভারঅল এই লুকটা করবো। জাস্ট এই প্যাটার্নগুলো দিলে কী হবে, তোমাকে ওই ঢোলটাতে আর বেশি শেড করতে হবে না, জাস্ট সিম্পলভাবে একটুখানি শেড দিলে তাহলে গাইজ কাজটা হয়ে যাবে। তো এরকমভাবে গাইজ আমরা যতটা পরিমাণে এই ফিগারটাকে আমরা যথেষ্ট তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করব। নর্মালি আমাদের এই ফিগারটা করতে অনেকটা টাইম লেগে গেছে, বলেছিলাম ডিটেলস করব না, কিন্তু তাও অনেক ডিটেলস হয়ে গেছে। বাট এনিওয়ে আমরা যথেষ্ট পরিমাণে তাড়াতাড়ি করবো। এবার জাস্ট একটুখানি ওপরের দিকটা একটুখানি ব্রাউন দিয়ে জাস্ট শেড করে দিচ্ছি, তাহলে আরও বেশি ভালো মতোভাবে অ্যাট্রাকটিভ লাগবে তার জন্য। তো গাইজ ভালো মতোভাবে দেখো একটুখানি তো তোমাকে ডিটেলস করতেই হবে, একদমই যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমার শেডিংটা ভালো মতো মানে প্রমিনেন্ট লাগবে না। করতে ইউজ করা, যেমন ধরো সামনেরটার ক্ষেত্রে করেছিলাম, অত বেশি ওরকম কোনো শেড দেবো না, খুব হালকা করে গায়ে শেডটা দেবো। কারণ আমাকে নর্মালি সামনের যে ফিগারটা আছে তার থেকে কিন্তু যে দূরের যে ফিগারটা আছে তাতে কিন্তু কম ডিটেলস দিতে হবে, যাতে সেটা যাতে একটুখানি যাতে ফেড লাগে। তো সেটা বোঝানোর জন্য আমাকে গাইজ কাজটা দেখাতে হবে। তো ওই জন্য গাইজ আমি ব্যাকগ্রাউন্ডের যে ফিগারটা সেটাকে একটুখানি ফেড করেই কালারটা দেওয়ার চেষ্টা করছি, যাতে ফেড লাগেও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা অলমোস্ট বোধহয় 40 মিনিট কমপ্লিট হয়ে গেছে আমাদের এই কাজটা করার, মানে অলমোস্ট একটা ফিগার আমি মানে সামনের ফিগারটা তো করতে 30 মিনিটই লেগেছিল। আমার যে কম্পোজিশনের যে সামনের যে ফিগারটা যে নাচছে, তো পেছনের ফিগারটা করতে আমাদের অলমোস্ট 10 মিনিটের কাছাকাছি লেগে গেছে। এনিওয়ে আমি জাস্ট একটুখানি জাস্ট ডিটেলস করবো, মানে জাস্ট শেডটা যে শ্যাডোটা পড়ছে জাস্ট ওইটা জাস্ট একটুখানি দেখিয়ে দেবো, অতটাও দেখানোর দরকার নয়, তাও মানে সামনে মনে হলো যে হ্যাঁ একটু ডিটেলস দিয়ে দিই। অ্যাকচুয়ালি কাজ যখন করি না তখন যেন মনে হয় যে হ্যাঁ জাস্ট সিম্পল একটু ডিটেলস দেওয়াটা দরকার, তাহলে বেশি অ্যাট্রাকটিভ লাগবে তার জন্য। বাট হ্যাঁ অতটাও ডিটেলস দেওয়ার দরকার ছিল না যদিও, তাও এনিওয়ে এবার গাইজ আমরা এই দিকের ফিগারটা করব। তো অ্যাকচুয়ালি গাইজ আমি তোমাদেরকে মানে প্রপারলি দেখাচ্ছি যে মানে কিভাবে কাজটা করতে হবে, কারণ অনেকেই আমাকে বলছিল যে কম টাইমের মধ্যে কিভাবে কাজটাকে শেষ করবো, মানে অ্যাজ এ যদি কম্পিটিশানে করি। তো তাই জন্যই গাইজ স্পেশালি এই কাজটা দেওয়ার, মানে অ্যাজ এ খুব কম টাইমের মধ্যে, মানে দেখো 2 আওয়ার তো একটা কম্পিটিশানই হয়, তো আমাকে মিনিমাম যদি আমি 1 আওয়ার 30 মিনিটের মধ্যে যদি কাজটা শেষ করি তাহলে তোমাদের একটু হলেও আইডিয়া পেয়ে যাবে। আর এখানে গাইজ আমি তোমাদেরকে দেখিয়েছি যে ফার্স্টে আমরা কম্পোজিশনের যে মেন যে ফিগারটা সেটাকে আমরা 30 মিনিটে শেষ করেছি। তারপরে গাইজ ব্যাকগ্রাউন্ডের যে ফিগারগুলো থাকে সেগুলোকে আমরা বাকি 30 মিনিট বা বলতে পারো 15 মিনিটের মধ্যেও যদি শেষ করতে পারি সেটা ক্ষেত্রেও গাইজ খুবই মানে ইমপ্রুভ বলতে পারো, মানে যথেষ্ট বেশি প্রপারলি কাজটা হবে। তো তাই জন্য যথেষ্ট তাড়াতাড়ি হোক আমরা শেষ করার চেষ্টা করছি, যাতে আমরা যতটা তাড়াতাড়ি যাতে পারি। তো তাই জন্য দেখতেই পাচ্ছ আমরা স্টেপে স্টেপেই আমাদের কাজটা চলছে এখনও পর্যন্ত। হ্যাঁ একটুখানি তো আমাদের যেমন দেখতে পাচ্ছি ব্রাউন দিয়ে শেড করেছি, যেমন চোখের পোর্শনটা ওই জায়গাটাও গাইজ আমরা ব্রাউন দিয়েই শেড করেছি দেখতে পাচ্ছ। তো
আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি তাড়াতাড়ি কাজটা করার। আমি আগের ওয়ার্কটাও যেমন বলছিলাম, তাও ওটা বোধহয় আমি 1 আওয়ার 30 মিনিটের জায়গায় 37 এরকম মিনিট শেষ করেছি। কিন্তু এই ওয়ার্কটা আমরা ফুল টার্গেটে আছি যে আমরা 30 মিনিটের আগে শেষ করব। কারণ আমি এর ক্ষেত্রে কী হবে, আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা করবো, আমি ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু টাইম আমি কমিয়ে দেবো, বা বলতে পারো অত বেশি ডিটেলসে অত বেশি ব্যাকগ্রাউন্ডে অত বেশি আমি ডিটেলস রাখবো না। কারণ আমি এর কম্পোজিশনটা যেরকমভাবে ভেবেছি, তো সেটা এমনভাবেই করবো যে যাতে বেশি ব্যাকগ্রাউন্ডে ডিটেলস দিতে না হয়। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে ব্যাকগ্রাউন্ডে তো দুর্গা ঠাকুরের পুরো মূর্তিরা রয়েছে, তো সেখানে তো অনেকটাই কাজ করতে হবে। তো দেখো, তোমরা একটু ওয়েট করো, আমরা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে করছি তোমরা আইডিয়া পেয়ে যাবে। তো এখনকার পর্যন্ত তোমরা এটাই দেখো যে আমরা সামনের ফিগারগুলোকে কীভাবে রেডি করছি। কারণ সামনে এখনও একটা ফিগার কিন্তু বাকি আছে, যেটাতে আমরা এখনও কালারই দিইনি। নর্মালি এই ফিগারটা তো তাও আস্তে আস্তে করে করে কাজটা করছি, আজ গ্রিন দিয়ে দিয়ে প্যান্টের পোর্শনটা একটুখানি শেড করে দিয়েছি। তো এইভাবে গাইজ আমাদের কাজটা চলছে। ঢোলটা যেটা আছে সেটাকেও একটুখানি হালকা ব্রাউন দিয়ে দিয়ে শেড করেছি। এরপরে যা ড্রেসটা যেটা আছে, ড্রেসটাকেও গাইজ যেহেতু আমরা অরেঞ্জ দিয়েছিলাম, তো একটুখানি অরেঞ্জের সাথে মানে ইন্ডিয়ান রেড আর যে লেমন ইয়েলো বা বলতে তোমরা গ্যাম্বোস ইউটাকেও ইউজ করতে পারো, তো ওটাকে জাস্ট মিক্স করেছিলাম। তো ওটাকেও আরেকটু বেশি ডার্ক করে করে জাস্ট কাজটা করে দিচ্ছি, যাতে আরও বেশি হাইলাইটেড লাগে, তার জন্য জাস্ট একটা শেডিংয়ের জন্য। তো এরকমভাবে গাইজ শেডটা করে দিচ্ছি। জাস্ট ব্যাকগ্রাউন্ডের ফিগারটাকে যথেষ্ট লাইট করা যায় আমরা সেরকমই কাজটা করার চেষ্টা করছি। তো এরপরে আমাদের মেন যে সামনে যে আরেকটা ফিগার আছে, সেটাকে করলে আমাদের অলমোস্ট কাজটা হয়ে যায়, মানে অলমোস্ট ফিগারের দিক থেকে গাইজ কাজটা হয়ে যাবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ফিগারগুলো আছে সেটা যথেষ্ট পরিমাণে আমরা লাইট করেই কালার করব। তো এখানে যেহেতু পাঞ্জাবি ধুতি পরে রয়েছে, তো আমরা একটা কম্বিনেশান রাখবো। তো দেখা যাক কী কম্বিনেশান করা যায়। তো অলমোস্ট দেখতে পাচ্ছ ওর প্যান্টের কালারটা গ্রিন রয়েছে, এর আবার জামাটা অরেঞ্জ রয়েছে। তো অরেঞ্জ তো আমি করতে পারবো না, তো তার থেকে একটুখানি লাইট রাখার চেষ্টা করি। তো তাই জন্য আমি লেমন ইয়েলো কালারটাকে ইউজ করছি। তো লেমন ইয়েলো কালারটাকে ইউজ করব, তার উপরে আমরা একটুখানি ইয়েলো আকার দিয়ে শেডও দেবো, তাহলে যথেষ্ট ভালো একটা মিক্সিংও আসবে আর কালারের কম্বিনেশানটাও ভালো আসবে। তো দেখা যাক কতটা আমরা এগোই। তো আমাদের এখনও পর্যন্ত তো এটাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ এই ফিগারটা শেষ হলে তবে গিয়ে আমাদের অলমোস্ট বলতে পারো যে 50% ওয়ার্ক ডান। 50% না, আমাদের বলতে পারো যে 60-70% ওয়ার্ক তো ডান। কারণ লাস্টে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, ব্যাকগ্রাউন্ড করতে বেশি সময় লাগবে না। যত তাড়াতাড়ি শোকাবে কাজটা, তত তাড়াতাড়ি আমরা কাজটা খুব ইজিলি করতে পারবো। মেন ব্যাপার হচ্ছে আমাদেরকে এটাকে শোকাতে দিতে হবে, যত তাড়াতাড়ি শোকাবে ততটাই লাভ আছে। তো এবার গাইজ জাস্ট ধুতিটা আর কী কালার করা যায়, তাই জন্য আমি অরেঞ্জ মেরে দিয়েছি। কারণ আমার মনে হলো যে লেমন ইয়েলোর সাথে অরেঞ্জটা ভালো মতোভাবে ম্যাচ খাবে, মানে ইয়েলোর সাথে অরেঞ্জ ঠিক আছে ম্যাচ খাবে। তো এনিওয়ে, তো এবার গাইজ আমরা খুব আস্তে আস্তে কালার করি। তো আমাদের ড্রেসের কালারটা যেহেতু করেছি, তো এরপরে আমরা স্কিনের কালারটায় যাব। তো স্কিনের কালারের জন্য আমরা ওই ইয়েলো আকারটাকে ইউজ করব। তো ইয়েলো আকারটা দিয়ে হালকা হালকা করে গাইজ কাজটা করছি। কিছু কিছু জায়গায় আমরা হোয়াইট রেখেছি। হোয়াইট রাখলে কী হয়, যথেষ্ট ভালো একটা হাইলাইটেড লাগে, মানে সাইড দিয়ে হয়তো হোয়াইটটা বেরিয়ে থাকলে এটা লাইটের রিফ্লেকশনটা যথেষ্ট ভালো লাগে। তো তাই জন্য আমি গাইজ হোয়াইটটা রেখেছি। তো এইভাবে গাইজ ধরে ধরে কাজটা করছি। অনেকটাই সময় হয়ে গেছে, বুঝতেই পারছো, কিন্তু যথেষ্ট পরিমাণে যতটা ধরে কাজটা করা যায়, খুব ইজি একটা টিউটোরিয়াল যতটা দেওয়া যায়, তো সেটাই গাইজ দেওয়ার চেষ্টা করছি, যাতে খুব ইজিলি যাতে তোমরা ট্রাই করতে পারো, তোমরা যাতে রেডি করতে পারো। তার জন্য কোথায় কোন কালারটা ইউজ হচ্ছে, তারপরে আমরা কোন স্টেপটা ইউজ হচ্ছে গাইজ, ওটা গাইজ তোমাকে ফলো করতে হয়, মানে স্টেপের পর স্টেপ কোন জায়গাটায় কোন স্টেপটা তারপরে ইউজ করছি সেটা। আমরা অনেকেই আছি যারা শুরু করি হয়তো কখনো ব্যাকগ্রাউন্ড দিয়ে, বা কখনো কিন্তু মানে কম্পোজিশান দিয়ে। নর্মালি আমরা যখন ছোটোবেলায় ড্রয়িং করি, তখন আমাদের মনে হয় যে যেখানে সেখান দিয়ে একটা কালার স্টার্ট করে দিই। কেউ হয়তো চুল দিয়ে, কেউ হয়তো মাথা দিয়ে, কেউ হয়তো জামা দিয়ে আগে কালার করে, তারপরে ফেসে আসে। তো আবার অনেক সময় আমি দেখি যে ড্রয়িং স্কুলে বলে, বা আমাদের স্কুলেও বলতো যে আগে ব্যাকগ্রাউন্ড করতে হবে, তারপরে কম্পোজিশনে কাজ করতে হবে। কিন্তু এমন কোনো ব্যাপার নয়, মানে অনেকে বলতে বোধহয় যে ব্যাকগ্রাউন্ডের কালার যদি না করে আগে যদি কম্পোজিশনে কালার করো, তারপর যখন ব্যাকগ্রাউন্ডে কালার করবে, তখন কম্পোজিশনের কালারটা কিন্তু মিক্সড হয়ে বা কালারটা হয়তো মিশে যাবে, তখন নোংরা হয়ে যাবে। তো এটা একদমই নয়। তুমি যে কাজটাই করবে, যদি তুমি যথেষ্ট কেয়ারফুলির সাথে যদি কাজটা করো, তাহলে কিন্তু ইজিলি কিন্তু কাজটা তুমি করতে পারবে, দেয়ার নো ডাউট।
ব্রাউন। তাই জন্য আমি কখনো কখনো ব্যাকগ্রাউন্ডকে আগে করি, কখনো কখনো আমি সামনের কম্পোজিশনকে আগে করি। সেটা তোমার নিজের ব্যাপার, তুমি নিজে কীভাবে ডিসিশান নেবে, কীভাবে তুমি কাজটাকে রেডি করবে, সেটা কিন্তু তোমার নিজের হাতে। কারণ তুমি কিন্তু নিজে একটা ইম্যাজিন করে কিন্তু কাজটা করছো। তোমাকে কোথায় কালার দিতে হবে, কোন জায়গায় কালার দিলে যথেষ্ট ভালো অ্যাট্রাক্টিভ লাগবে, সেটা কিন্তু তোমাকে ইম্যাজিন করতে হবে। তার উপর ডিপেন্ড করছে গাইজ তোমার সিচুয়েশানটা। মানে তুমি এমন একটা ড্রয়িং করছো, তুমি এমন একটা টপিক পিক করেছো, টপিকটা কোথায়, যদি অন রোড থাকে তাহলে তোমাকে আকাশ আছে, ব্যাকগ্রাউন্ডে বাড়ি রয়েছে, তার সাথে গাছ রয়েছে। এখানে যেমন আমার যে ওভারঅল যে লুকটা, সেটা হচ্ছে ধরো একটা প্যান্ডেল মতো, বা বলতে পারো কোনো একটা বাড়ি। সেই বাড়ির অনেক সময় সামনে হয়তো দুর্গাপুজো হচ্ছে, তো এরকমভাবে তো আমাদের হয়তো মেঝের জায়গাটা হয়তো কোনো একটা বাড়ির হয়তো দালান বা এরকম ধরো কোনো একটা জায়গা সিনারিও। তো একটা বাড়ি প্যান্ডেল হলে কীরকম হয়, হয়তো একটা পাশে হয়তো পর্দা মতো ঝুলছে। তো এখানে আমি গাইজ আউটলাইন করার সময় একটা পর্দার মতো একটা সিন করেছিলাম। তো আমি এখানে কোথায় কোন জিনিসটা ইউজ করবো আর এমনভাবে কালারটা দেবো বা এমনভাবে কম্পোজিশনটা করব যাতে বেশি কালার করতে না হয়। তো হ্যাঁ, আমাদের তো স্বাভাবিক ব্যাপার না, এমনভাবে ব্যাপারটা বুঝতে হবে যে যাতে কালার বেশি করতে না হয়। কারণ যত তুমি কম কালার করবে তাহলে গাইজ কী হবে, কাজটা যথেষ্ট ভালো প্রমিনেন্ট হবে, বা মানে প্রমিনেন্ট হবে না, যাতে সময় কম লাগবে। আর সময় কম লাগানোটাই আমাদের গাইজ মেন দরকার। কারণ ওদিকে যদি আমি সময় কম লাগাই তাহলে এদিকে সেক্ষেত্রে কী হবে, আমি ডিটেলস যথেষ্ট ভালো মতোভাবে দিতে পারবো। তো এখানে গাইজ দেখো আমরা এখনও পর্যন্ত কোথায় এসে পৌঁছালাম। আমরা এখনও পর্যন্ত এই ফিগারটায় শেড দিচ্ছি। তো ফার্স্টে তো চুলের পোর্শনটা তো তোমরা দেখতেই পেয়েছো, চুলটাকে আমরা কিভাবে কালার করেছি। চুলটাতে আমরা মানে সব ধরনের কালার মিক্স করে দিয়েছি, মানে মানে আবার ওই ব্রাউন কালার, তার সাথে সাথে ইয়েলো আকার, ওইগুলোকে গাইজ মিক্স করেছি জাস্ট একটা লাইটের রিফ্লেক্ট। আর আমাকে মানে অ্যাকচুয়ালি কি ব্ল্যাক আর গ্রে, মানে অনেক সময় কী হয় যে চুলের আমরা কিছু কিছু জায়গা দেখবে সাদা সাদা রাখি, মানে তারপরে একটুখানি গ্রে শেড দিই, তারপরে ব্ল্যাক দিই। সেটার থেকে আমার যথেষ্ট বেশি অ্যাট্রাকটিভ লাগে যখন আমি এরকম ব্রাউন তার সাথে সাথে ইয়েলো আকার ওইগুলোকে মিক্স করি। ওটাও গাইজ একটা রিফ্লেকশন, যথেষ্ট ভালো লাগে। তো ওটা দিলেও গাইজ যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগবে, একদমই এমন লাগবে না যে মাথায় কালার করেছে বা এরকম, মানে একটা অ্যাট্রাকটিভ লাগবে। আমি সেরকমভাবে গাইজ কাজটা করলে যথেষ্ট ভালো হয়। এবার গাইজ আমরা ড্রেসের কালারটা করছি। তো ড্রেসের কালারটার জন্য দেখতেই পাচ্ছ আমরা ইয়েলো অকারকে ইউজ করেছি। তো ইয়েলো অকারের সাথে গাইজ তোমরা একটুখানি ব্রাউনকে মিক্স করতে পারো, তাহলে একটা ইয়েলো কালারটা একটুখানি ডার্ক হবে। তো সেটা দিয়ে গাইজ তোমরা শেড করতে পারো। জাস্ট পাঞ্জাবির যে ভাঁজগুলো, যে হাতটা যে ভাঁজ করে রয়েছে, তো সেটার ভাঁজটা বোঝানোর জন্য তো ওই জায়গাগুলোকে গাইজ আমরা হালকা হালকা করে গাইজ শেডটা দিচ্ছি। আর হ্যাঁ, এখানে গাইজ আমরা তেমন বেশি যে ব্ল্যাক কালার ইউজ করব বর্ডার করার জন্য, সেটা একদমই না। আমি কিন্তু বেশি যে ব্ল্যাক কালার ইউজ করছি তা কিন্তু না। বর্ডার দেওয়া দরকার, কিন্তু বেশি বর্ডার না দিলেও চলবে গাইজ, অত বেশি বর্ডার দেওয়ার দরকার নেই। কারণ গাইজ যখন তুমি মানে পাশের যে কাজগুলো করবে, তখন যখন তুমি লাইট ডার্ক শেড দেবে, তখন কিন্তু অটোমেটিক্যালি তুমি দেখতে পাবে যে তোমার সেপারেট জিনিসটা বুঝতে পারছো। মানে একটা ফিগারের সাথে যে আরেকটা ফিগার যে সেপারেটটা, ওইটা কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবে। তো তাই জন্য বেশি বর্ডার দেওয়া দরকার নেই। জাস্ট ওই হাতের যে ভাঁজটা রয়েছে সেই জায়গাটা আমি যেমন দেখতে পেলে একটুখানি যা ব্ল্যাক দিয়ে একটা শেড দিলাম, ওটা অতটাই অবধি। বেশি যে আমি ড্রেসটাতে যে বর্ডার করছি তা নয়। হ্যাঁ, বর্ডার করার জন্য তুমি এই ব্রাউনটাকে ইউজ করতে পারো। তো ফার্স্টে আমি গাইজ দেখতেই পাচ্ছ কীরকমভাবে করেছি। ফার্স্টে একটুখানি ব্রাউনটা দিয়েছি, তারপর ওর ওপর আমি জল দিয়ে একটুখানি শেড করে দিয়েছি। তাহলে কী হবে, ব্রাউনটা লাইট হয়ে গিয়ে ইয়েলোর সাথে একটুখানি মিশে যাবে, মিশে গিয়ে একটা খুব ভালো একটা শেড চলে আসবে। তো ওইভাবে গাইজ কাজটা করলে যথেষ্ট ভালো প্রমিনেন্ট হবে। তো এইভাবে গাইজ ধরে ধরে আমরা গাইজ কাজটা এগোচ্ছি। আমার মেন টার্গেট হচ্ছে যে 1 আওয়ারের মধ্যে যে করেও 4টে ফিগারকে অলমোস্ট কমপ্লিট রাখা। তো অলমোস্ট 3টে ফিগার তো হয়ে গেছে মেন কম্পোজিশনের সাথে। তো এবার গাইজ এই ফিগারটাকে গাইজ শেষ করবো। তো অনেকের হয়তো মনে হতে পারে যে এই ফিগারটাও কি কম্পোজিশনের মধ্যে আছে। তো গাইজ দেখো, আমি এটাকেও কম্পোজিশনের মধ্যে রাখতে পারতাম, কিন্তু আমি এটাকে লাইট করেই কাজটা করব। আমি এতে বেশি যে ডিটেলস দেবো তা নয়, কারণ এটাকেও আমি দেখাবো যে ওর পেছনে রয়েছে। তো যথেষ্টই লাইটভাবেই গাইজ জিনিসটাকে রাখবো, বেশি যে আমি এটাতে শেড দেবো তা নয়। তাও যতটা শেড দেওয়ার আমি ততটা দেওয়ার চেষ্টা করব, কারণ একদমই শেড না দিলেও ভালো লাগবে না, যথেষ্ট বেশি তাহলে হালকা লাগবে। কারণ শেড না দিলে কী হয়, খুবই হালকা লাগে। তো তাই জন্য আমাকে একটুখানি লাইট করে করে, যেমন ধর ধুতিটা যেহেতু আমি অরেঞ্জ করেছি, তাই একটুখানি ইন্ডিয়ান রেড দিয়ে একটুখানি হালকা করে একটা ভাঁজগুলোকে দেখাতে হবে, একটা হালকা করে একটা শেড রাখতে হবে। তো এইভাবে গাইস আমরা স্টেপেই গাইস কাজটা করছি। এবার গাইস এখানে যে ধুনোটা রয়েছে, তোমরা অনেকেই দেখবে যে ধুনো দিয়ে তো ধোঁয়া বেরোয়।
তো ওই ধোঁয়াটাকেও গাইজ আমাকে ব্যাকগ্রাউন্ড করার সময় করতে হবে, তাই জন্য আমি এখন ওই জায়গাটা কালার করিনি, জাস্ট ধুনোচিটাই জাস্ট রেখেছি ওখানে কালার করে, কারণ ব্যাকগ্রাউন্ডটা করার সময় তখন ওই ধুনোর ওই পোর্শনটা গাইজ দেখাতে হবে। তো এখন তো আমি অলমোস্ট এই জায়গাটাই করছি, দেখতে পাচ্ছ আমাদের এখন মানে এই ফিগারটার এখন ওই ধুতির পোর্শনটা গাইজ শেড দিতে হচ্ছে। যথেষ্টই আস্তে 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 গাইজ কাজটা করছি, কীভাবে করছি তোমরা ইজিলি আইডিয়া পাচ্ছ আই হোপ যারা এতটা অবধি দেখছো। তো যথেষ্টই এটাকে গাইজ ধরে ধরে গাইজ কাজটা করতে হয়েছে। আর তোমরা নিজেরাও যখন বাড়িতে কাজ করবে তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদেরও কিন্তু এতটাই সময় লাগে, কিন্তু হ্যাঁ তোমাদের বুঝতে হবে যে কোন জায়গাটা কখন ডিটেলস করতে হবে, কোন পোর্শনটা ডিটেলস করা দরকার, আর হ্যাঁ তাড়াতাড়ি কীভাবে কাজ করতে হবে। কারণ আমি দেখো একটা ওয়ার্কে কিন্তু যত বেশি তুমি ডিটেলস দেবে না তত বেশি কিন্তু প্রমিনেন্ট হবে, কিন্তু কী হয় কম্পিটিশানে তোমাকে কিন্তু 2 আওয়ারের মধ্যে কাজটা করতে হবে, তখন সেক্ষেত্রে গাইজ তুমি কীভাবে কাজটা করবে, কোন জায়গাটায় বেশি ডিটেলস দেবে, কোন জায়গাটা কম ডিটেলস দেবে, কারণ ডিটেলস দিলেই কিন্তু যথেষ্ট বেশি টাইম লেগে যাবে। তো সেইগুলোকে কিন্তু গাইজ তোমাকে ফলো করতে হবে, তাই জন্যে এটা পুরোপুরি একটা কম্পিটিশানের মতোভাবে গাইজ রেডি করা। আর হ্যাঁ কম্পিটিশানে যে জিনিসগুলো দিলে যথেষ্ট বেশি অ্যাট্রাকটিভ লাগে একটা ওয়ার্ড, সেটাও গাইজ তোমাদেরকে শো তো করছি, তোমরা দেখতেই পাচ্ছ খুব সিম্পলভাবে গাইজ কালারটা করছি। হ্যাঁ অনেকে হয়তো এটাকে আরও বেশি মানে প্রমিনেন্ট করার চেষ্টা করতেই পারে, একটু টাইম দিয়ে বা বলতে পারো আরও বেশি কালার মিক্সিং করে, বা অনেকে হয়তো এর থেকেও বেশি ফিগার দিতে পারে এই ড্রয়িংটাকে। আমি এটাকে পোর্ট্রেট মোডেই করেছি, অনেকে হয়তো ল্যান্ডস্কেপ মোডে করলে কী হবে, ল্যান্ডস্কেপ মোডে করলে অনেক বেশি তুমি ফিগার দিতে পারবে, কিন্তু দেখো ল্যান্ডস্কেপ মোডে করলে কী হয় যে ড্রয়িংটা অনেকটা বেশি যেন মনে হয় যে ফুল লেন্থে চলে আসে, সেক্ষেত্রে কী হয় কালার করার এরিয়াটা বেড়ে যায়। তোমরা বুঝতে পারবে, তোমরা যারা অনেকেই আছো যারা হয়তো ল্যান্ডস্কেপ মোডে ড্রয়িং করো, মানে পেপারটাকে চওড়ায় ড্রয়িং করো, সেক্ষেত্রে তোমরা ইজিলি বুঝতে পারবে যে কালার করার যে পজিশন মানে এরিয়াটা থাকে সেটা কিন্তু প্রচুর বড় হয়ে যায়। আমি ম্যাক্সিমাম ড্রয়িংয়ে আমার যত বেশি ড্রয়িং আছে আমি প্রত্যেকটা ওয়ার্কই দেখবে পোর্ট্রেট মোডে করি, মানে লম্বালম্বি করি, তাতে কী হয় যে কালার করতে বেশি এরিয়া থাকে না, মানে কালারে করার অত বেশি এরিয়া থাকে না, তাই জন্য কালারটা যথেষ্ট তাড়াতাড়ি গাইজ হয়ে যায়। তো তাই জন্য আমি সবসময় রিকমেন্ড করি, আমি অনেককেই বলি যে পোর্ট্রেট মোডে গাইজ কাজটা করার চেষ্টা করবে, কারণ পোর্ট্রেট মোডে করলে কি হয় বেশি কালার করার জায়গা থাকে না, জিনিসটা খুব ইজিলি কিন্তু কম্পোজিশন করা যায়। ল্যান্ডস্কেপ মোডে তখনই করা উচিত যখন তোমার প্রচুর সিন থাকবে, ধরো একটা তুমি রোডের সিন করেছো, সেখানে হয়তো অনেক ফিগার দিতে হবে, বা হয়তো একটা তুমি বড় একটা সিনকে তুমি ওখানে শো করছো, সেক্ষেত্রে গাইজ ল্যান্ডস্কেপ মোড খুবই ইম্পর্টেন্ট, কারণ তখন তোমাকে অনেকটা এরিয়া লাগবে, অনেকটা জায়গা লাগবে, জিনিসটাকে বোঝাতে হবে সেক্ষেত্রে। কিন্তু অতটাও দরকার নয়, তুমি ম্যাক্সিমাম কাজ কিন্তু তুমি পোর্ট্রেট মোডেই করতে পারো, কিন্তু পোর্ট্রেট মোডে করলে আমার মনে হয় কম্পিটিশান, যখন তুমি কোনো কম্পিটিশানে পার্ট নিচ্ছ সেখানে তোমাকে একটা টাইমের মধ্যে কাজটাকে খুব কম টাইমের মধ্যে কাজটাকে শেষ করতে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় আমি রিকমেন্ড করবো যে তোমরা পোর্ট্রেট মোডে কাজটা করো, কারণ পোর্ট্রেট মোডে করলে কী হয় যথেষ্ট ভালো একটা এরিয়াটা ছোট থাকে, আর এরিয়া ছোট থাকলে কী হয় কাজটা খুব সেরা হয়। এবার গাইজ অত কিছু না বলে এবার গাইজ ব্যাকগ্রাউন্ডে আসি। তো ব্যাকগ্রাউন্ডটা আমাকে এমন কিছু কালার মিক্সিং করতে হবে যাতে জিনিসটা খুব ভালো অ্যাট্রাকটিভ হয়। তো গাইজ ব্যাকগ্রাউন্ডটা আমি কি করব, আমি ভাবলাম এটাই যে যেহেতু এটা একটা দুর্গাপুজোর সিনারিও, এখানে প্রচুর লাইট থাকবে, তো এরকম একটা রিফ্লেকশন থাকবে, তো তার জন্য আমি গাইজ ব্যাকগ্রাউন্ডটাকে আমি ঠিক করেছি যে ইয়েলো রেড এরকমভাবে গাইজ একটা মিক্সিং দিয়ে কাজটা করব। তো তার জন্য গাইজ ব্যাকগ্রাউন্ডটাকে আমি এরকমভাবে দেখতে পাচ্ছি লেমন ইয়েলো মারছি। তো এইভাবে গাইজ আমরা লেমন ইয়েলো করলাম। তারপরে গাইজ এইখানটা দেখতে পাচ্ছ একটুখানি আমরা রেডকে ইউজ করেছি, অ্যাকচুয়ালি এটা রেড নয়, এটা ব্রাউনটাকেই মানে এখানে রেডের মতোই লাগছে, আর তোমাদের হয়তো রেড লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা ব্রাউনটাকে আমি গাইজ মিক্স করেছি, করে আমরা লেমন ইয়েলোর সাথে গাইজ মিক্স করে গাইজ কাজটা করছি। অ্যাকচুয়ালি গাইজ আমি ব্যাকগ্রাউন্ডটা এরকম দিলাম কারণ তোমাদের হয়তো লাগবে যে এটা তো একটা প্যান্ডেল, তো প্যান্ডেলের তো মানে এরকম তো কালার হয় না, মানে কালার এরকম হয় প্যান্ডেলটা যে কাপড় দিয়ে তৈরি, কিন্তু প্যান্ডেলে তো আরও বেশি জিনিস থাকে, তো ওইগুলো কেন আমি দেখাচ্ছি না। তো গাইজ দেখো আমি যদি একটুখানি যদি এখানে কালারটাকে যদি মিক্সড করে কাজটা করি না, তাহলে অনেকটা বেশি অ্যাট্রাকটিভ লাগবে, আর আমাকে কিন্তু কাজটা তাড়াতাড়িতে শেষ করতে হবে। আর যদি তুমি এরকমভাবে যদি একটা কালার কম্বিনেশন করে যদি ব্যাকগ্রাউন্ড করো, তাহলে দেখবে অনেকটাই বেশি একটু অ্যাট্রাকটিভ লাগবে। হতে পারে আমি হয়তো ব্যাকগ্রাউন্ডে হয়তো তেমন কিছু শো করছি না, ব্যাকগ্রাউন্ডে জাস্ট এমনি কালার দিয়েই ছেড়ে দিচ্ছি, কিন্তু তাও কিন্তু জিনিসটা যথেষ্ট বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তো এখানে দেখো আমি কিভাবে
মানে কিভাবে আমি এই ইয়েলো আর ব্রাউন কিভাবে আমি কালারটাকে মিক্সিং করছি, কিভাবে গাইজ আমি কাজটা করছি, তোমরা ডিটেলসে আইডিয়া পেয়ে যাবে। তো স্টেপে স্টেপে দেখো গাইজ, এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট আছে। আর আমি ব্যাকগ্রাউন্ডটা এরকমই ভেবেছি, মানে মাথায় আমি এরকমই নিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা আমি এমনভাবে করবো যাতে সময় কম লাগে। নয়তো ব্যাকগ্রাউন্ডেও যদি আমাকে আরও বেশি ডিটেলস দিতে হয়, একটা প্যান্ডেলকে যদি আমি ওইভাবে একটা যদি সিনে সাজাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো তাই জন্য অতটা সময় আমাদের নেই, আমাদের যথেষ্ট তাড়াতাড়িতে একটা কালার মিক্সিং করে গাইজ কাজটাকে রেডি করতে হবে। তাই জন্য আমরা গাইজ পুরো ব্যাকগ্রাউন্ডটা গাইজ এরকম ইয়েলো, তারপর এরকম আমরা রেড, এইভাবে গাইজ মিক্স করে করে গাইজ কাজটা করছি। কিছু কিছু আমরা ব্রাউন, এইভাবে গাইজ মিক্সড করে করে গাইজ কাজটা করছি, তাহলে যথেষ্ট বেশি তাড়াতাড়ি কাজটা হবে। আর যেহেতু গাইজ তোমরা দেখতেই পেয়েছো আমরা যে সামনের যে কম্পোজিশনের যে ফিগারটা ছিল সেটাতে গাইজ সেগুলোকে যেহেতু আমরা গাইজ যথেষ্ট লাইট করে কাজ করেছি, তাই জন্য গাইজ যখন আমরা ব্যাকগ্রাউন্ডে রেডটা দিচ্ছি তাহলে কিন্তু যথেষ্ট বেশি কিন্তু মানে জিনিসটা ফুটছে, মানে ফুটে উঠছে। এমন নয় যে কীরকম মানে লাগছে, মানে চোখে লাগছে এমন নয়। তাই জন্যই আমি সামনের ওভারঅল প্রত্যেকটা ফিগারকে আমি যথেষ্ট লাইট করে করেছি। আমি বলছিলামই যে আমার অলরেডি মানে পুরো রেডি আছে, মানে আমি ইমাজিন কীভাবে করেছি, কোথায় কী কালার দেবো, আমার অলরেডি একটা রেডি রয়েছে। তো তাই জন্য আমি সবসময় বলবো যে তোমরা নিজেরাও মাইন্ডে ভাববে যে কোথায় কীরকমভাবে কালার করে একটা রেডি করতে হবে, বা কোন জায়গাটায় কীরকম কালার দিলে যথেষ্ট বেশি মানে মানে যথেষ্ট বেশি প্রমিনেন্ট লাগবে, ঠিকঠাক লাগবে, একটা চোখে ঠিকঠাক লাগবে। তো সেইগুলোকে গাইজ আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা অলমোস্ট দেখতেই পাচ্ছ যে আস্তে 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 আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কালার করছি। হ্যাঁ, যদি মনে হয় যে হ্যাঁ কোথাও হয়তো বেশি লাইট হয়ে গেছে, তখন তুমি একটুখানি হয়তো ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দিলে, বা ধরো একটুখানি ডার্ক করে শেড দিয়ে দিলে। এবার গাইজ নিচের পোর্শনটা যে একদমই যে আমি এরকমভাবে ছেড়ে দেবো তা একদমই নয়, আমি নিচের পোর্শনটা আরও ডিটেলস করব, কিন্তু এটা জাস্ট একটা ফার্স্ট লেয়ার ছিল। এবার গাইজ আমাকে ব্যাকগ্রাউন্ডটা মানে এই পোর্শনটা করতে হবে, তো তাই জন্য আমি একটুখানি উল্টে দিলাম। এবার গাইজ আমাকে ওই ধোঁয়ার পোর্শনটা করতে হবে, যেটা আমি বললামই যে ধোঁয়ার পোর্শনটা করব, যে ধুনোর যে জায়গাটা রয়েছে। তো ওটাকে গাইজ আমাকে দেওয়ার জন্য একটুখানি আমাকে ব্রাউন ইউজ করতে হবে, কারণ যেহেতু এখানে লাইটের রিফ্লেকশান হচ্ছে তাই জন্য আমি একটুখানি ইয়ালোইশ ব্যাপারটা আমি এখানে রাখবই। তো তার আগে গাইজ আমি একটুখানি এই দিকের ব্যাকগ্রাউন্ডটা একটুখানি করে দিই, ওইখানটা আমি গাইজ একটুখানি লেমন ইয়েলোটাকে ইউজ করছি, দেখতেই পাচ্ছ। আস্তে 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 করে গাইজ কাজটা করছি, যথেষ্ট বেশি যাতে অ্যাট্রাকটিভ লাগে তার জন্য, আর যাতে গাইজ খুব সিম্পলভাবে কাজটা হয়। কারণ গাইজ দেখো, যদি তুমি এরকমভাবে মিক্সিং করো না, তাহলে বেশি যদি ব্যাকগ্রাউন্ডে কিছু নাও রাখো তাহলেও কিন্তু যথেষ্ট ভালো মতো মানে কাজটা অ্যাট্রাকটিভ লাগবে। কারণ আমি আগেই বললাম যে আমি সামনে অলরেডি সমস্ত কিছু দিয়ে মানে ভরাট করে দিয়েছি। তো ব্যাকগ্রাউন্ডে আমার অত বেশি যদি আমি ফিগারও না দিই, বা যদি ব্যাকগ্রাউন্ডে বেশি ডিটেলসও না করি, তাহলে ওটা কিন্তু দেখতে পাওয়া যাবে না, কারণ আমার সামনেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ভরাট আছে। তো গাইজ আমরা আস্তে আস্তে গাইজ ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবেই ডিটেলস করছি, জাস্ট একটুখানি জাস্ট কালারটাকে ওপর নিচে একটুখানি কিছু কিছু জায়গা হয়তো মানে একটু মানে আপ, মানে একটা আলাদাই প্যাটার্ন দিয়ে গাইজ আমরা মিক্সিং করছি, জাস্ট একটা ধোঁয়া মতো করছি, কারণ ওখানে হয়তো ধুনো জ্বলছে, তো তার জন্য একটা ধোঁয়া তো হবেই, পুজোর জায়গা, তো সেখানে তো এরকম ধোঁয়া মতো তো সিন থাকবেই। তো ওইগুলোকে গাছ হালকা করে গাছ সিনটাকে দেখাচ্ছি। এবার গাছ ধোঁয়ার জায়গাটা করে দিই। ওর জন্য গাইস আমি এখানটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কি করছি একটুখানি বলি। জাস্ট কিছুই নয়, তোমরা একটুখানি ব্রাউন নেবে, তার সাথে ইয়েলো কালারকে মিক্সড করবে, তার সাথে হালকা করে ব্ল্যাক দিয়ে একটা গ্রে কালার নিয়ে আসবে। এবার গ্রে কালারটা অনেকটাই দেবে ইয়ালোইশ হবে। তো ওই জিনিসটাকে গাইস আমরা ইউজ করব। অ্যাকচুয়ালি ইয়ালোইশ রাখার মেন কারণ হচ্ছে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরো ইয়ালো মানে ফিল আসছে, তো তাই জন্য গাইজ আমি ধোঁয়ার মধ্যে দিয়ে ওই ইয়ালো জিনিসটাকে আনার জন্য আমি এইভাবে গাইজ ধোঁয়ার কাজটা গাইজ করেছি। আর এটা ঠিকঠাকই লাগছে, এমন নয় যে খুব মানে খারাপ লাগছে, এরকমও নয়। আর এই জিনিসটা করলে কিন্তু অনেকটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড পোর্শনটা কিন্তু ঢাকা পড়ে যাবে, কারণ তুমি দেখতেই পাচ্ছ দুর্গা ঠাকুরটা হাফ তো ঢাকা পড়েই যাচ্ছে, কারণ যেহেতু এই ধোঁয়ার পার্টটা করেছি আমাকে আর বেশি কিছু করতেই হবে না। যা দুর্গা ঠাকুরটা অনেকেই হয়তো ভাবছিলে যে দুর্গা ঠাকুরটা হয়তো অনেক বেশি ডিটেলস করতে হবে, অতটা ডিটেলস করার দরকার নেই, কারণ আমি হালকাই ধোঁয়া দিয়ে গাইজ দুর্গা ঠাকুরটাকে পুরো ঢেকে দেবো। মানে ঢেকে দেবো বলতে হাফ জায়গা, কিছু জায়গা আমরা ঢেকে দেবো। তো এইভাবে গাইজ কাজটা করলে যথেষ্ট বেশি মানে আমি জানতামই আমি কীভাবে গাইজ কাজটাকে এগোবো, তো তাই জন্য ওটা আমাকে এফেক্ট করেই দেবে। এবার জাস্ট গাইজ আমি ব্যাকগ্রাউন্ডটা করছি, মানে দুর্গা ঠাকুর যে ব্যাকগ্রাউন্ডটা, ওটার জন্য আমি রেড কালারটা ইউজ করছি, কারণ আমি ভাবলাম যে পুরো জিনিসটা রেড দিয়ে করলেই যথেষ্ট বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তার সাথে আমি একটু জায়গা তো কিছু জায়গা তো আমরা ডিটেলস করবোই, দেয়ার নো ডাউট।
তো আমি গাইজ রেডটাকেই রাখছি, কারণ এখানে অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমরা ইয়েলো তার সাথে রেডের মিক্সিংটা রেখেছিলাম। তো তাই জন্য আমার মনে হলো যে রেড কালারটা করাটাই বেস্ট হবে, রেডটা রাখলে যথেষ্ট বেশি প্রমিনেন্ট আসবে কাজটা। তো তাই জন্য গাইজ আমি পুরো জায়গাটায় আমি রেডটাকেই রাখার চেষ্টা করেছি। তো এবার গাইজ আমরা জিনিসটাকে এগোবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আস্তে 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 ব্যাপারটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডটা আমি যথেষ্ট পরিমাণে তাড়াতাড়িতেই শেষ করব। আমি বলেইছিলাম যে আমি অলমোস্ট 1 hour 30 মিনিটের মধ্যে কাজটাকে শেষ করার চেষ্টা করব। তো তাই জন্য গেছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে যথেষ্ট পরিমাণে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। আর ব্যাকগ্রাউন্ডে আমরা তেমন ওই জন্য বেশি কোনো ডিটেলসই দিইনি। লাস্ট টাইমের যে এপিসোডটা দেখবে ওতে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অনেক জায়গা মানে ধরে 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 মানে ডার্ক কালারটাকে করেছিলাম। কিছু কিছু জায়গায় আমরা বাঁশের পোর্শনটাকে শেড দিয়ে দিয়ে গাইজ কাজটা অনেকটাই বেশি ধরে ধরে করেছিলাম। তো এখানে গাইজ আমাদের ধরে ধরে তেমনভাবে কিছু করার দরকার নেই, আমরা গাইজ স্টেপে স্টেপেই গাইজ কাজটাকে এগোবো, তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। তো প্রপারলি দেখতে থাকো আমরা গাইজ কীভাবে মিক্সিংটা করছি। তো এখন গাইজ ওপরটা শোকাক, ওপরটা যতক্ষণ শোকাতে টাইম নেবে ততক্ষণ আমরা নিচের পোর্শনটাকে গাইজ করব। এবার গাইজ নিচের পোর্শনটা কী শেড দেবো। তো গাইজ দেখো, যেহেতু আমরা এই একটা ধরো বাড়ির মেঝে বা বলতে পারো এই যে ব্যাকগ্রাউন্ডটা যে করছি, আমাকে ব্যাকগ্রাউন্ডটা না একটুখানি ডার্ক করতে হয়, মানে ব্যাকগ্রাউন্ডে ধরো আরও কিছু রয়েছে বা সেটা বোঝানোর জন্য একটুখানি ডার্ক করতে হবে। তো তার জন্য আমি একটুখানি ব্ল্যাক কালারটা ইউজ করছি। আর তার সাথে সাথে যেখানটা ধরো রেড পোর্শনটা রয়েছে ওর সাথে গাইজ একটা হালকা করে একটা গাইজ শেড রাখছি। তাহলে কী হবে, জিনিসটা আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগবে। কারণ দেখো ব্যাকগ্রাউন্ডের জিনিস আরও দূরে রয়েছে, তো সেটা অত বেশি প্রমিনেন্ট সামনে দেখা যাবে না। তো তাই জন্য গাইজ এরকমভাবে গাইজ শেড দিয়ে দিয়ে তার ধরো দুর্গাপুজোর যে এই যে ধোঁয়া যে উঠছে তো সেইটাকে দিয়ে আরেকটু শেড দিয়ে দিয়ে গাইজ কাজটা করছি। অলমোস্ট গাইজ আমাদের জিনিসটা মেন টার্গেট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট একটু ডার্ক করে জাস্ট বের করা। তো সেটাই গাইজ আমরা করছি। আর অলমোস্ট সামনের দিকটা তো ব্রাইট হয়ে রয়েছে, তো তাই জন্য। তবে এখানে তোমরা বলতেই পারো যে আমি ব্যাকগ্রাউন্ডটা আগে কেন করলাম না, তাহলে আমি এটাই বলবো যে সামনেরটা করলে অসুবিধা তো কিছু নেই। আমরা আগের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটা আগে করেছি কারণ ব্যাকগ্রাউন্ডটা ডার্ক ছিল, তো সেক্ষেত্রে এখানেও ডার্ক আছে। কিন্তু এখানে আমি গাইজ আগে সামনের ওভারঅল ফিগারের যে কালারিংটা করেছি সেখান দিয়ে আমি একটু হলে আইডিয়া পেয়েছি যে কোনখানটা ডার্ক করতে হবে, কোন জায়গাটা লাইট রাখতে হবে, কোন জায়গায় ইয়েলো রাখতে হবে, কোন জায়গায় রেড রাখতে হবে। যেমন এখানে যে পাঞ্জাবি জায়গাটা দেখছো, মানে এই যে পাঞ্জাবি পরে রয়েছে যে ইয়েলো কালারের পাঞ্জাবি, তার জন্য আমি এই দিকটাকে রেড করেছি, ওই দিকটাকে কিন্তু আমি ইয়েলো জায়গা রেখেছি। তো এইভাবে গাইজ জিনিসটা আমাকে বুঝতে হবে যে কোন জায়গাটা আমি কোন কালারটা দেবো, তাহলে মিক্সিংটা ভালো আসবে। তো এইগুলোকে বোঝার জন্যই গাইজ আমি ওইখানটা মানে কালার দিইনি, মানে ব্যাকগ্রাউন্ডটা আমি আগে কালার দিইনি, ব্যাকগ্রাউন্ড আমি একটু পরে কালার দেওয়ার জন্য রেখেছিলাম। তো এইভাবে গাইজ আমরা কাজটাকে এগোচ্ছি। তো এই জায়গাগুলোকে দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক করে ব্যাকগ্রাউন্ডটা ওই সাইডটা করেছি। আর গাইজ মেঝের পোর্শনটা নর্মালি আমি বললামই যে একটা বাড়িতে দেখাচ্ছি দুর্গাপুজো হচ্ছে, তো তার জন্য বা বলতে পারো প্যান্ডেল হলেও যে মেঝের পোর্শনটা ওখানে ধরো এরকম স্ট্রাইপ মতো গাইজ একটুখানি ডিজাইন মতো করে দিয়েছি। নর্মালি এটা বাড়িতেই হয়ে থাকে, বাড়ির মেঝেতে এরকম ধরো যেখানে পাথরের মেঝেগুলো হয় তাতে এরকম ধরো স্ল্যাব মতো লাগানো থাকে, তো তাই জন্য ওই জায়গাগুলোকে এরকম ধরো স্কোয়ার মতো একটা শেপ থাকে। তো ওই স্কোয়ার শেপগুলোকে গাইজ বোঝানোর জন্য ফার্স্টে আমরা গাইজ ব্ল্যাক ইউজ করেছি, তার উপরে গাইজ আমরা ব্রাউন দিয়ে একটা হালকা শেড করে দিয়েছি। তো ব্রাউনের শেডটার জন্য গাইজ ব্রাশটাকে আমি সবসময় বলি যে হালকা করে ড্রাই করে ভিজিয়ে নেবে, তার উপরে গাইজ হালকা করে টেনে দেবে, তাহলে ইজিলি গাইজ ওই শেপটা এসে যাবে। তার সাথে সাথে শেড দেওয়ার জন্য একটুখানি আমরা ব্রাউন আর ব্ল্যাকটাকে মিক্স করে গাইজ কাজটা করছি। ওভারঅল গাইজ ব্যাকগ্রাউন্ডটা আমার মেন কাজ হচ্ছে এবার গাইজ জাস্ট হালকা করে ব্ল্যাক কিছু জায়গা রাখা, তাহলে যথেষ্ট ভালো অ্যাট্রাকটিভ লাগবে। তো এইভাবে গাইজ আমরা কাজটা এগোবো। আমরা যথেষ্ট পরিমাণে তাড়াতাড়ি চেষ্টা করছি যে যাতে ব্যাকগ্রাউন্ডটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। নর্মালি এইখানটা হয়ে গেলে ব্যাকগ্রাউন্ড করতে আর বেশি সময় লাগবে না, ব্যাকগ্রাউন্ডে তাহলে এই মা দুর্গার ওভারঅল লুকটা থাকবে, তাহলে ওটা করলেই গাইজ কাজটা হয়ে যাবে। তো এখানটায় দেখো, এখানটায় আবার আমরা এই জায়গাটায় যেমন ব্ল্যাক কালারটাকে ইউজ করছি, তো ব্ল্যাক কালারটা ইউজ করে আমি রেডের সাথে গাইজ মিক্সড করে দিচ্ছি যাতে অ্যাট্রাকটিভ যাতে লাগে। তার সাথে এই ধোঁয়া মতো ধরো একটা ফিলিং মতো ওখানে করে দিয়েছি। তো এইভাবে ধরো ব্ল্যাকটা এরকম মতো করেছি তাহলে আরও বেশি অ্যাট্রাকটিভ যাতে লাগে তার জন্য। তো এরকমভাবে গাইজ কাজটা করছি। তো গাইজ খুবই সিম্পলভাবেই কিন্তু কালার হচ্ছে, প্রচুর যে ডিটেলস করছি ব্যাকগ্রাউন্ডে, প্রচুর যে জিনিস করছি তা একদমই নয়, খুবই সিম্পলভাবে। আর
কম্পিটিশানে খুব কম টাইমের মধ্যে যাতে কাজটা শেষ করা যায়, আমরা ওভারঅল গাইজ সেইভাবে গাইজ কাজটা দেওয়ার চেষ্টা করছি। তো যারা এতটা অবধি দেখেছো তো আরেকটু ওয়েট করে যাও, কারণ আমি খুব এগিয়ে আছি, মানে অনেকটাই আমাদের হয়ে গেছে। জাস্ট এবার গাইজ উপরের দিকটা করলেই গাইজ তারপর হয়ে যাবে গাইজ কাজটা। তো আমরা 1 আওয়ারের মধ্যে এতটা তো শেষ করেই দিয়েছি, আর একটুখানি জাস্ট বাকি। এবার গাইজ নিচের পোর্শনটা হালকা হালকা করে জাস্ট শেড দিলে তাহলে গাইজ পুরো কাজটা হয়ে যাবে। তো আমাদের গাইজ দুর্গাপুজোর ওপর অলমোস্ট অনেকগুলো টপিকেই গাইজ আমরা কাজ করছি, তবে এরপরে আমরা আর বেশি টপিকের ওপর এরকম টিউটোরিয়াল দেবো না, কারণ অলমোস্ট আমি আগেরটার টিউটোরিয়াল দিয়েছিলাম, তার কারণ হচ্ছে ওতে ফিগার মাত্র একটাই ছিল। তো অনেকে আমাকে 1-2জন মেসেজ করে বলছিল যে 1-2টো ফিগারের ক্ষেত্রে তো ঠিক আছে, কিন্তু যদি ফিগার বেশি থাকে তখন কি করে আমরা কম টাইমে কাজ করব। তো তার জন্যে গাইজ এই ওভারঅল এই টিউটোরিয়ালটা স্পেশালি দেওয়া, কারণ এখানে গাইজ আমাদের 4টে ফিগার রয়েছে, কিন্তু 4টে ফিগারের মধ্যে একটা ফিগার হাফ রয়েছে। অ্যাকচুয়ালি আমি ড্রয়িংই এমনভাবে করেছি, কেউ যদি আমাকে বলে যে তুমি এখানে 4টে ফিগার করোনি, তাহলে আমি বলবো যে তাহলে গুনো, তো তাহলে গুনলেই তো তুমি পেয়ে যাবে 4টে ফিগার আছে কি না। হ্যাঁ, আমরা এখানে ফিগার করেছি, কিন্তু যথেষ্ট বুদ্ধির সাথে, মানে ফিগারগুলোকে আগে পরে করে মানে এক একটা পজিশান দিয়ে গাইজ কালার, যাতে খুব কম টাইমে কাজটা শেষ করা যায়। তো সেরকমভাবে গাইজ আমরা প্যাটার্নে গাইজ কাজটা করেছি। তো সেটা বলতে পারো একটা স্পেশাল ব্যাপার। তোমরা এটা যদি ট্রাই করো তাহলে তোমরাও ইজিলি কম্পিটিশানে এই ব্যাপারটা ইউজ করতে পারবে। তোমাদের ক্ষেত্রে এটা গাইজ খুবই হেল্পফুল হবে, কম্পিটিশানে খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবে। তো সেইভাবে গাইজ আমরা কাজটাকে এগোচ্ছি, আর আমাদের অলমোস্ট অনেকটাই আমরা এগিয়ে গেছি। নিচের পোর্শনটা যথেষ্টই ধরে করতে হচ্ছে, ওপরটাও করতে হবে, কিন্তু নিচের পোর্শনটা আগে আমরা শেষ করি। যতটা পরিমাণ দেখা যাক কতটা আমরা শেষ করতে পারছি। অনেকটাই আমাদের হয়ে গেছে নিচের পোর্শনটা, হালকা হালকা করে শেডটা দিচ্ছি, তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কিন্তু একটুখানি আমাকে শেড দিতেই হবে, নয়তো ব্যাকগ্রাউন্ডটা কী হবে বেশি লাইট রাখবে। আর ব্যাকগ্রাউন্ড যদি বেশি লাইট লাগে না, তখন মনে হবে যে আরও বেশি মানে ওই জায়গাটা যেন খালি খালি হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডকে কিন্তু আমাকে যথেষ্ট বেশি মানে কালার দিয়ে গাইজ মিক্সড করে রাখতে হবে, যাতে অত বেশি লাইট না লাগে, কারণ আমার সামনের জিনিসটা পুরোটাই লাইট আছে, মানে হালকা করে কালার দেওয়া আছে, তাই জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডটা একটুখানি অন্যরকমভাবে কালার রাখতেই হবে। তো তাই জন্যই গাইজ আমরা চেষ্টা করছি ওইভাবে গাইজ কালারটা দেওয়া। তোমরা তো ইজিলি আইডিয়া পেয়েই যাচ্ছ কীভাবে আমরা গাইজ প্রত্যেকটা জায়গায় শেড দিচ্ছি না দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় তোমরা স্টেপে স্টেপে আইডিয়া পাবে। মেন ব্যাপার হচ্ছে আমি বলবো যে তোমরা যে এই কম্পোজিশনের যে সামনের যে ফিগারটা ছিল ওর গাইজ ওভারঅল কালারটা ফলো করার চেষ্টা করবে, কারণ ওটারই গাইজ মোস্ট ইম্পর্টেন্ট ছিল, আর খুব সিম্পলেস্ট কালার মিক্সিং ছিল। কালার মিক্সিংটা ফলো করার চেষ্টা করবে। নর্মালি যে হিউম্যানের যে পুরো যে ফিগারটা, হাতের কালার, মুখের কালারটা কীভাবে আমরা করেছি, কীভাবে আমরা লাইট ডার্ক করে করেছি, কখন আমরা ব্রাউন কালার ইউজ করেছি, ব্রাউন কালার ইউজ করার পর তারপরে সেটাকে কীভাবে আমরা লাইটের সাথে মানে মিক্স করেছি, ওই জায়গাগুলোকে গাইজ মাস্ট ফলো করার চেষ্টা করে, কারণ ওটাই গাইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপরে গাইজ আমরা এখানে গাইজ ব্যাকগ্রাউন্ডটাতে আসবো, তাই জন্য আমি উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এবার গাইজ আমরা উপরের পোর্শনটা করবো, উপরের পোর্শনটা একটুখানি আমাদের ধরে গাইজ করতেই হবে। বুঝতেই পারছো কীভাবে আমরা এগোচ্ছি, দেখো একটুখানি কিছু জায়গা ধর ব্ল্যাক ইউজ করছি, ব্রাউন ইউজ করছি, দিয়ে গাইজ এরকম ধোঁয়া মতো গাইজ কাজটা মানে শেডটা দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। তো এইভাবে গাইজ আমরা এগোচ্ছি, দেখা যাক কতটা আমাদের তাড়াতাড়ি করা যায়। আমাদের অলমোস্ট 1 আওয়ার তো কমপ্লিট হয়েই গেছে, কিন্তু আমরা আর 30 মিনিটের মধ্যে গাইজ আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের গাইজ দেখো, যদি তুমি এইখানটা দেখতে পাচ্ছ এখানটায় আর কিছু নেই, তো তাই জন্য আমাকে এখানে একটুখানি শেড দিয়ে একটুখানি মানে এখানটায় ভরাট করতেই হচ্ছে, কারণ ওখানটায় ইয়ালোই রয়েছে জাস্ট। কিন্তু হ্যাঁ, লাইট কালারটা রাখাটাও খুব দরকার, নয়তো পুরো জায়গায় যদি আমি ঢেকে দিই তাহলে পুরো ডার্ক লাগবে, ব্যাকগ্রাউন্ডটা যথেষ্ট বেশি তাহলে ডার্ক লাগবে। তো এবার গাইজ একটুখানি ধোঁয়ার পোর্শনটা আসি, তো ধোঁয়ার পোর্শনটা একটুখানি ডার্ক করে দিই। তো ওইখানটা গাইজ একটুখানি করছি, দেখতে পাচ্ছি একটুখানি ব্ল্যাক আর ব্রাউনটাকে মিক্স করে আর একটু ডার্ক করে দেওয়ার চেষ্টা করছি ধোঁয়ার কাজটা। তো বেশিও ডার্ক করবো না, এটা যখন শুকিয়ে যাবে তখন এটা লাইট হয়ে যাবে, কিন্তু এখন আমরা এটাকে একটুখানি ধরো ডার্ক করছি। তো দেখি কতটা আমরা এগোতে পারি। তো অনেকটাই আমাদের হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমরা আর বেশি আর এখানটায় এগোবো না, যতটা তাড়াতাড়ি করা যায় আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। অনেকটাই আমরা এগিয়ে গেছি, আর দেখা যাক এখানটা আমরা একটু করে করছি, তাড়াতাড়ি করেই করার চেষ্টা করছি এখানটায়। তো হয়ে যাচ্ছে অনেকটাই। তো আমরা দেখা যাক এখানটাকে আরেকটু ভালো মতোভাবে গাইজ করতে হবে,
তো এখানটা অনেকটাই হয়ে গেছে। এবার এই দিকটা আরেকটুখানি করে দিই। দুর্গা ঠাকুরের যে সামনের যে শেডটা পড়ছে, যে ধোঁয়ার যে পোর্শনটা, তো ওই জায়গাটা আমি আরেকটু মানে ভালো করে একটুখানি শেড দেওয়ার চেষ্টা করছি। আর এটা একদমই যে প্রচুর যে ডার্ক করবে তা নয়, একটুখানি জল দিয়ে দিয়ে লাইট করে দেবে, তাহলে সাদা জায়গাটার সাথে মিশে যাবে। তো ওইভাবে গাইস আমরা কাজটাকে এগোচ্ছি। তো যথেষ্টই টাইম লাগছে দেখতে পাচ্ছ। আর অলমোস্ট তোমরা যদি যখন বাড়িতে করবে তখনও তোমরা বুঝতে পারবে যে কতটা টাইম লাগবে। তোমরাও গাইস এই টপিকটা বাড়িতে রেডি করতে পারো, খুবই সিম্পল টপিক। আর দুর্গাপুজোর ওপরে আমি বললামই যে যত পসিবল টপিক হয় আমি সেগুলোর ওপর কাজ করব। আর তোমরা আমার চ্যানেলে ডিফারেন্ট যথেষ্ট ইউনিক টপিকই পাবে, যেগুলো কম্পিটিশানে এসে থাকে বা কম্পিটিশানে আসবেও। আর যথেষ্ট লেভেলের কম্পিটিশান, মানে অনেক কম্পিটিশান তো এমনি দুর্গাপুজোর ওপর ড্রয়িং করতে দেয়, কিন্তু কিছু এমন কম্পিটিশান থাকে যেগুলো যথেষ্ট লেভেলের টপিক দেয়, যেগুলো মানে ডিফারেন্ট। যেমন আমরা রিসেন্টলি করছিলাম যে দুর্গাপুজোর আড্ডা, তারপর সন্ধি পুজো, এরকম গাইজ টপিক, মানে যথেষ্টই এমনই টপিক যেগুলো মানে ভেবে করতেও মানে অনেকটা বেশি ভাবতে হয় যে কীভাবে কাজটাকে কম্পোজিশনটা কীভাবে বানাবো। তো সেগুলো গাইজ নট আ ইজি ম্যাটার। তো ওটা গাইজ যথেষ্ট ধরতে হয়। আমরা আমাদের চ্যানেলে যত পসিবল টপিক হয় আমরা কাজ দেব। আর ফাইন আর্টসের যে এক্সাম হয় তাতে তো প্রচুর এমন টপিক দেয়, মানে এখন আর কোথাও বাংলার উৎসব বা এরকম দুর্গাপুজো বা বিসর্জন এরকম সিনার দেয়ই না। এখন তো মানে আলাদাই লেভেলের টপিক দেয় যাকে বলে, মানে সেই টপিকগুলো মানে মারাত্মক টপিক। তো সেগুলোর ওপরে গাইজ আমাদের রেডি থাকতে হবে। তো তাই জন্য আমি সবসময় পসিবল যত টপিক করা যায় আমি সেগুলো দেওয়ার চেষ্টা করছি আমাদের এই উইকের মধ্যে, মানে দুর্গাপুজোর 1-2 উইকের আগে তো আমি অলমোস্ট অল পসিবল টপিকের ওপর কাজ করেই দেবো। কারণ তোমরা প্রচুরজন কম্পিটিশানে পার্ট নাও, যারা নাও না তাদেরকেও বলবো যে কম্পিটিশানে পার্টিসিপেট করার চেষ্টা করো। আর বেসিক্যালি এমন কম্পিটিশানে পার্ট নেওয়ার চেষ্টা করো যেখানে চ্যালেঞ্জ থাকবে, কারণ চ্যালেঞ্জ থাকলে তখনই গাইজ ইন্টারেস্ট পাবে যে ডিফারেন্ট টপিকের ওপর রেডি করা। তোমাদের থিঙ্কিংও আরও বাড়বে, হতে পারে তোমরা হয়তো আরও বেটার কম্পোজিশন করতে পারো, এর থেকেও আরও বেটার কম্পোজিশন করতে পারো। তো তোমরা রেডি করতে পারো, কিন্তু হ্যাঁ কম টাইমে যাতে কাজটা করা যায়, একটা কম্পোজিশন এমনভাবে করবে, ফিগারগুলোকে এমন দেবে যাতে যথেষ্টভাবে অ্যাট্রাকটিভ হবে, পশ্চারগুলো যাতে ঠিক থাকে সেগুলোকে করার চেষ্টা করবে। কারণ বেসিক্যালি কালার তুমি ভালো দাও খারাপ দাও, মানে কালারের মিক্সিংটা ডিপেন্ড অতটা বেশি করবে না, যতটা ভালো ডিপেন্ড করবে হচ্ছে তার আউটলাইনটা যদি প্রপার হয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো অ্যাট্রাকটিভ হয়ে যাবে কাজটা। তো এবার গাইজ এখানে যদি দেখো তাহলে ব্যাকগ্রাউন্ডে আমরা এখানটায় কী করেছি, এখানে জাস্ট আমরা একটা করেছি, মানে এই ব্যাকগ্রাউন্ডে আমি যেমন বলছিলামই যে যেহেতু এটা একটা প্যান্ডেল মতো, তো এখানে জাস্ট একটা পর্দা মতো দেখিয়েছি, মানে ওই হয় না একটা লাল দিয়ে একটা পর্দা মতো ঝুলছে, তো ওরকম গাইজ একটা এখানে সিন করেছি। জাস্ট আমাকে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা সিন রাখতে হতো, মানে একটা ডিটেলস রাখতে হতো। তো তাই জন্য গাইজ আমি ভাবলাম যে এরকম একটা পর্দার মতো জিনিস রাখি, যে প্যান্ডেল বানানো হয়েছে তো প্যান্ডেলের সামনে এরকম একটা পর্দার মতো এরকম মতো রয়েছে। তো তাই জন্য গাইজ সামনে এরকমভাবে একটা মানে সাজানোর জন্য এরকম একটা জায়গা, একটা ডিজাইন মতো করে দিয়েছি। তো ওভারঅল গাইজ আমাদের কাজটা এগোচ্ছে আর আমরা অনেকটা এগিয়ে গেছি। এবার জাস্ট খালি ওই দুর্গা ঠাকুরের পোর্শনটা করলে তাহলে গাইজ আমাদের কাজটা হয়ে যাবে। আর দুর্গা ঠাকুরের পোর্শনটাও গাইজ মোস্ট ইন্টারেস্টিং, ওই জায়গাটা খুব ভালো মতোভাবে করতে হবে। তো স্টেপে গাইজ দেখো আমরা অনেকটাই এগিয়ে গেছি, আর একটুখানি জাস্ট বাকি আছে, আমাদের পুরো কাজটা তো হয়েই গেছে। এবার জাস্ট খালি ওই দুর্গা ঠাকুরের পোর্শনটা, হ্যাঁ এবার গাইজ এই জায়গাটা করার বাকি আছে। তো এটা আমি নিচের পোর্শনটা এখনও শোকাইনি, তাই জন্য আমি হাতটা রাখতে পারছি না, নয়তো ওখানে আমি হাত রাখলে আবার আমার হাতটা নোংরা হয়ে যাবে। তো তাই জন্য গাইজ আমরা আস্তে করে ওই পোর্শনটা কালার দেবো। তো ওখানটাও আমি গাইজ একটু ধোঁয়া মতো জায়গা দেখাবো, কারণ দুর্গা ঠাকুরের সামনে অনেক কিছু ধরো প্রদীপ জ্বলছে বা ধূপ জ্বলছে, তো তারও একটা ধোঁয়া থাকবে, তো সেটাকেও গাইজ ওখানে ইউজ করছি। মানে বেসিক্যালি আমি এখানে নিচের পোর্শনটাকে ঢাকার চেষ্টা করছি, বুঝতেই পারছো যে আমি এমনভাবে গাইজ কাজটা করছি যে নিচের পোর্শনটা যাতে ঢাকা থাকে, আর যাতে কাজটা যাতে মানে ব্যাকগ্রাউন্ডটা এমনভাবে গাইজ কাজটা রাখবো যাতে ডিটেলসও কম দিতে হয়। তো ওভারঅল গাইজ ওইভাবে গাইজ কাজটা করার চেষ্টা হচ্ছে। আর নর্মালি যেখানে দুর্গাপুজো হয় সেখানে দেখতে পাবে যে প্রচুর ধোঁয়া হয়, মানে এত কিছু জলে যে তার জন্য মানে প্রচুর ধোঁয়া, আর ওইটাকেই আমি গাইজ এখানে শো করার চেষ্টা করছি। এবার গাইজ জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটু হালকা করে গাইজ একটুখানি শেড দেবো, যেমন আগে রেড যে শেডটা দিয়েছিলাম তার সাথে একটুখানি ব্রাউনকে মিক্স করে ব্রাউনটাকে দিয়ে একটা লেয়ার দেব। তো ওইভাবে গাইজ কাজটাকে এগোচ্ছি, দেখতে পাচ্ছ
হালকা হালকা করে গাইজ যতটা তাড়াতাড়ি করা যায় আমি চেষ্টা করছি গাইজ কাজটাকে রেডি করা। আর অলমোস্ট আমাদের অনেকটাই হয়ে গেছে, কিন্তু তাও আমি চেষ্টা করছি যতটা করা যায়। আমি অনেকটাই ধরে ধরে গাইজ কাজটাকে এগোচ্ছি আর তাড়াতাড়ি চেষ্টা করছি, মানে শেষ করার চেষ্টা করছি। আমাদের অনেকটাই হয়ে গেছে, কিন্তু তাও যতটা তাড়াতাড়ি করা যায়। এরপরে গাইজ একটুখানি আমরা ব্ল্যাককে ইউজ করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটার জন্য, কারণ ব্ল্যাকটা ইউজ করলে কী হয় আমি বললামই যে একটু যদি আমি ডার্ক রাখি, ডার্ক লাইট করে করে যদি কাজ করি তাহলে আরও বেশি প্রমিনেন্ট হবে। অ্যাকচুয়ালি গাইজ আমি ব্যাকগ্রাউন্ডটা আগে করিনি, তার কারণ হচ্ছে এই ধোঁয়ার পোর্শনটা করার জন্য। তোমরা একটু ভালোভাবে দেখো, যদি আমি ধোঁয়ার পোর্শনটা আগে করে তারপর যদি আমি সামনের কম্পোজিশনটা করতাম তাহলে কিন্তু আমি প্রপার বুঝতে পারতাম না যে কোনখানটায় কীরকম ডার্ক বা লাইট শেড হবে। তো তাই জন্য আমার মনে হয়েছে যে আগে আমি সামনের পোর্শনটা করি, তারপরে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা করি তাহলে আমি ধোঁয়ার পোর্শনটা খুব ভালো মতোভাবে বুঝতে পারবো। তার সাথে সাথে এই ইয়ালো কোনখানটা হবে, কোনখানটা ডার্ক হবে, সেই জিনিসটা আমি খুব ভালো মতোভাবে বুঝতে পারবো। তাই জন্যই স্পেশালি আমি ব্যাকগ্রাউন্ডটা আমি আগে করিনি। কিন্তু আগের যদি এপিসোডটা দেখো বা আগের যে টপিকটা দেখো, সেখানে আমি ব্যাকগ্রাউন্ডটা আগে করেছিলাম, কারণ ওখানে ব্যাকগ্রাউন্ড আমার ডার্ক হতোই। তো তাই জন্য গাইজ ওখানে আমি আগে ব্যাকগ্রাউন্ড করেছিলাম। তো এটাই গাইজ বেসিক্যালি। তো এখানে আমি খুব তাড়াতাড়ি যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করছি। তো পাশটা আমি দেখতে পাচ্ছ ব্ল্যাক করে একটা শেড করে দিচ্ছি। নর্মালি ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্রটা থাকে ওখানে অনেক বেশি ডিজাইন থাকে, তো ওইগুলো তো আর অতটা তো দেখতে পাওয়া যাচ্ছে না, জাস্ট তাই জন্য একটা হালকা করে একটা বর্ডারিং মতো করে গাইজ কাজটা করছি। এবার গাইজ আমরা হাতের পোর্শনটা, দুর্গা ঠাকুরের যে হাতের পোর্শনটা ওইখানটায় জাস্ট একটুখানি ইয়ালো আকার দিয়ে গাইজ শেড দিচ্ছি। যতটা তাড়াতাড়ি করা যায় আর যথেষ্ট হালকাভাবে গাইজ কাজটা করছি, যেহেতু ওই হাতটা অনেকটা দূরে রয়েছে তাই জন্য গাইজ ওটাকে হালকা করে গাইজ কাজটা করার চেষ্টা করছি। তো হালকা করে গাইজ আমরা এইভাবে গাইজ শেডটা দেবো, দেখতে পাচ্ছ। আর গাইজ হাতের যে ওই যে জুয়েলারিগুলো থাকে তার জন্য গাইজ আমরা ব্রাউন দিয়ে গাইজ শেডটা দেবো। তো গাইজ খুবই তাড়াতাড়িতে গাইজ কাজটা করছি, আমাদের তাড়াতাড়িতেই শেষ করতে হবে। আই থিঙ্ক অলমোস্ট 1 hour 20 মিনিটের মতো হয়ে গেছে। আমরা 10 মিনিটের মধ্যে তাড়াতাড়িতে এই গাইজ পোর্শনটা শেষ করার চেষ্টা করছি। এরপরে গাইজ দুর্গা ঠাকুরের সামনের পোর্শনটা, তারপর ধরো মাথার যে মুকুটটা, ওটা বেসিক্যালি যেহেতু আমি এখানে ঢাকের সাজের মতো একটা ফিলিং দেবো, কারণ আমি তোমরা বুঝতেই পারছো আমি যতটা কম কালার করা যায় সেটা আমি চেষ্টা করছি। তাই জন্য আমি এখানে হোয়াইট জায়গাটা বেশি রাখার চেষ্টা করছি। তো হোয়াইট জায়গাটা রাখলে কি হয় আরও বেশি প্রমিনেন্ট লাগবে, আই মিন অনেক বেশি হালকা লাগবে, আর ব্যাপারটা মানে অত বেশি কালার দিতে হবে না, তাই জন্য। তো তার জন্য গাইজ আমি হোয়াইট জায়গা বেশি রাখছি। তার সাথে সাথে এরকমভাবে ধরো হালকা করে গ্রে করে দিচ্ছি। ফেসের পোর্শনটা গাইজ একটুখানি আমি ইয়েলো আকার দিয়ে শেড দিয়ে দিচ্ছি। ঠোঁটের পোর্শনটা ইন্ডিয়ান রেডকে ইউজ করে দিচ্ছি। এবার গাইজ চুলটা করে তারপরে গাইজ চোখটা করবো, আর তারপরেই আমাদের গাইজ ওয়ার্কটা অলমোস্ট শেষ হয়ে যাবে। তো আর একটুখানি গাইজ বাকি আছে, তাহলেই গাইজ আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো আমরা ফাইনাল ডিটেলিং দিচ্ছি, জাস্ট চুলের পোর্শনটা ওই জায়গাগুলোকে জাস্ট হালকা করে গাইজ যতটা তাড়াতাড়ি করা যায় গাইজ শেড দিচ্ছি, দিয়ে আমরা গাইজ শেষ করব। আর বেশি দেরি নেই, হয়ে গেছে গাইজ, আমাদের কাজটা অলমোস্ট হয়ে গেছে, আর বেশি টাইম লাগবে না। যতটা তাড়াতাড়ি করা যায় গাইজ আমরা করার চেষ্টা করেছি, আর আমাদের আর বেশি টাইম লাগার তো কথা নয়, আমরা যতটা তাড়াতাড়ি করা যায়। এবার হ্যাঁ, ওই দুর্গা ঠাকুরের যে হাতে যে অস্ত্রগুলো থাকে সেগুলোকে জাস্ট হালকা করে জাস্ট ব্ল্যাক দিয়ে গাছ শেড দিয়ে গাইজ কাজটা করে দিচ্ছি। সামনে যে ত্রিশূলটা থাকে ত্রিশূলটাকেও জাস্ট হালকা করে একটা শেড দিয়ে দিয়েছি, যতটা দেখা যায় তো সেটা বোঝানোর জন্য গাইজ হালকা করে করেছি। হোপ তোমরা এতটা বুঝতে পেরেছো কীভাবে গাইজ কাজটা হয়েছে। গাইজ দেখো, মেন জিনিস কিন্তু আমার সামনের কম্পোজিশনটা ছিল, আমি ওটা সবসময় বলবো যে ওটাই গাইজ আমাদের মেন। তো ওটাকে গাইজ আমাকে ভালো করে করতে হবে, আদারওয়াইজ গাইজ এখানে আর তেমন কিছু নেই। আমি যতটা সম্ভব গাইজ শেড দিয়ে গাইজ করেছি। এবার জাস্ট আমাকে দুর্গা ঠাকুরের চোখটা করতে হবে। তো সামনেটা প্রচুর ভিজে আছে, তো তাই জন্য আমি হাতটা রাখতে পারছি না, তাই যতটা পরিমাণে ওপর দিয়ে গাইজ কাজটা করার চেষ্টা করছি। আমাকে মনে হয় পেপারটাকেই উল্টাতে হবে, পেপারটা ঘোরাতে হবে। পুরো 365 ঘুরছে আমাদের, মানে আই মিন 360 ঘুরছে। তো পুরো আবার আমি একটুখানি ঘুরিয়ে এবার গাইজ চোখটাকে আমাকে করতে হবে। তো চোখটা হালকা করে গাইজ করবো। নর্মালি আমার চোখটাকে ওইভাবে উল্টো করে করলে যথেষ্ট অসুবিধা, মানে দেখতে পাচ্ছি না, বাট যতটা তাড়াতাড়ি করা যায় আমি গাইজ চোখটা করব। চোখটাকে তাড়াতাড়ি করে গাইজ করতে হবে। তো
তো ঠিক আছে, আমরা অনেকটাই হয়ে গেছে। এটা চোখটা করলে আর আমাদের বেশি কিছু করার থাকবে না, আমাদের পুরো কম্পোজিশন গাইস রেডি হয়ে যাবে। আমাদের আর বেশি কিছু করার নেই, জাস্ট একটুখানি আমার যেন মনে হচ্ছে যে মুখটা বেশি লাইট মানে হালকা হয়ে গেছে, তো একটুখানি আমরা ব্রাউন দিয়ে একটুখানি শেড করে দিচ্ছি মুখটা, তারপর নাকের পোর্শনটা ওই জায়গাটা একটুখানি শেড করে দিচ্ছি, তাহলে আমাদের গাইস কাজটা আরও বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। তো অলমোস্ট আমাদের কাজটা হয়ে গেছে, আর আমি বেশি কিছু দেখছি না যে কিছু শেড দেবো বলে। তো আমাদের যতটা পরিমাণে আমাদের গাইস কাজটা করার আমরা করে দিয়েছি, দেখতে পাচ্ছ। জাস্ট এখানে একটুখানি ডিটেলস করে দিচ্ছি, জাস্ট হাতের পোর্শনটা আর একটুখানি ব্রাউন দিয়ে একটুখানি শেড করে দিচ্ছি, যাতে আর একটু বেশি ভালো লাগে, তার জন্য ওটা দেখানোর জন্য। তো অলমোস্ট আমাদের যতটা করার আমরা করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আই হোপ তোমরা এই টপিকটা এনজয় করেছো, তোমরা এই টপিকটা নিজেরাও বাড়িতে ট্রাই করো। এটা যথেষ্ট বেশি খুবই সিম্পল একটা টপিক ছিল, দুর্গা ঠাকুরের ধুনোচিনা, দুর্গা পুজোর ধুনোচিনা। তো এটাকে আমরা যতটা পরিমাণে করা যায় আমরা করার চেষ্টা করেছি, যতটা তাড়াতাড়িতে কাজটা শেষ করা যায়। আমরা অলমোস্ট 1h30 আগে শেষ করেছি, অলমোস্ট 1h23 মধ্যে গাইজ কাজটা হয়ে গেছে। আই হোপ তোমাদের গাইজ এই ওয়ার্কটা ভালো লেগেছে, তো তোমরা এটাকে বাড়িতে ট্রাই করতে পারো। নর্মালি কম্পিটিশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, আমি তো সবসময় বলছি। দুর্গাপুজোর ওপর আরও ডিফারেন্ট টপিক আসবে, তো তোমরা আমাদের চ্যানেলে দেখো আর লাইভ টিউটোরিয়ালের জন্য ওয়েট করো।